প্রিয় দর্শক, সপ্তাহ ঘুরে চলে এলো ছুটির রাত, শুক্রবারের রাত। আর শুক্রবারের রাত মানে এনটিভিতে রূপকথার রাত। আমি রুহানি সালসাবির লাবণ্য নিয়মের বাইরে না গিয়ে এনটিভিতে চলে এসেছি রূপকথার রাতে আপনাদের সাথে সুন্দর সময় কাটাতে। আর আমি একা এলে তো হবে না, অবশ্যই আমাদের সঙ্গে আছেন দুজন গেস্ট। পরিচয় করিয়ে দিচ্ছি তাদের সাথে। আপনারা সবাই জানেন গত 20 ডিসেম্বর সারা দেশব্যাপী মুক্তি পেয়েছে চলচ্চিত্র প্রিয় মালতী। আজকে প্রিয় মালতীর সাথে সম্পৃক্ত এমন দুজনকে আমরা রূপকথার রাতে আমন্ত্রণ জানিয়েছি। প্রথমে যাকে পরিচয় করিয়ে দিচ্ছি, তিনি অসংখ্য বিজ্ঞাপন নির্মাণ করেছেন টিভি নাটক, আর এরপরে তার কাছ থেকে ওটিটিতে আমরা পেয়েছি বলি, পেয়েছি গুটির জন্য তিনি পেয়েছেন মেরিল প্রথম আলো পুরস্কার। আর এরপরে প্রিয় মালতীতে নির্মাতা, চিত্রনাট্যকার, ভাবনা সব কিছু নিয়ে আমাদের কাছে হাজির হয়েছেন শঙ্খ দাশগুপ্ত। ওয়েলকাম টু রূপকথার রাত। থ্যাংক ইউ সো মাচ। আরও একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, তিনিও প্রিয় মালতীর সাথে সম্পৃক্ত। তার শুরু হয়েছিল বেশ কিছু বছর আগে লাল মোরকের ঝুঁটি এই চলচ্চিত্রে একেবারে নেগেটিভ চরিত্র দিয়ে আমাদের সবার কাছ থেকে পুরস্কার হিসেবে তিনি ঘৃণা অর্জন করেছেন। এরপরে বোধে তাকে আমরা নায়ক হিসেবেই দেখেছি। আর প্রিয় মালতীতে যখন তিনি রাজ্জাক রূপে আমাদের কাছে ধরা দিয়েছেন, তখন মনে হয়েছে প্রত্যেক ভালো মানুষের জীবনে এমন একজন রাজ্জাক থাকুক বা আসুক। আমাদের সঙ্গে আছেন শাহজাহান সম্রাট অভিনয় শিল্পী। ওয়েলকাম টু রূপকথার রাত। আপনাকেও ওয়েলকাম। তৃতীয় সপ্তাহে প্রিয় মালতী চলছে। আমি একটু ডিরেক্টরকে দিয়ে শুরু করি, কেমন? ওটিটিতে আপনার নির্মাণ যখন আমরা দেখেছি, সেটা বলি বা গুটি বলি, ওটিটির আমার কাছে মনে হয় যে একটা নির্দিষ্ট শ্রেণীর দর্শক থাকে। প্রিয় মালতীর টার্গেট অডিয়েন্স কার? এটা কি সব শ্রেণীর জন্য? সব শ্রেণীর জন্য কিনা এটা ঠিক, এটা আসলে কোনো ফিল্মই সব ধরনের দর্শককে আসলে ক্যাটার করতে পারে না। কারণ সিনেমা এমন একটা মাধ্যম, এটাতে আসলে অডিয়েন্সের এক এক ধরনের এক্সপেকটেশনস থাকে। সো যে অডিয়েন্স আসলে পিওরলি এন্টারটেইন হতে চায়, তার জন্য হয়তো বা এই ছবিটা ইজ নট দ্য রাইট ফিল্ম। বাট যে অডিয়েন্স আসলে ছবির মধ্যে শুধু এন্টারটেইনমেন্টের বাইরেও গিয়ে আসলে আরও কিছু চায়, for example, if our audience wants to see a good story, making, performance, or if any audience wants to come up with the realizations after watching a movie, this is a right movie for them. So এটা সব দর্শকের জন্য কিনা এটা I'm not sure about, but এটা অনেক দর্শকের জন্য, that I can say loudly. ওকে, আপনার কাছে চলে আসি। প্রিয় মালতীর সাথে আপনার কিভাবে যুক্ত হওয়া? আমি শুনেছি যে প্রথমবার যখন আপনি স্ক্রিপ্ট পড়েছেন, তখন আপনার চোখের জল স্ক্রিপ্টে পড়েছে। কিভাবে যুক্ত হলেন প্রিয় মালতীর সাথে? সিনেমায় যুক্ত হওয়া সিনেমার প্রক্রিয়ার মতোই তো। একেবারে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা কাস্টিং ডিরেক্টর ওনারা ফোন করেছেন, অফিসে গিয়েছি, ওখানে বসেছি, দাদার সাথে পরিচয় হয়েছে, রিহার্সাল করেছি, ধাপে ধাপে ছবি তোলা বা অন্যান্য যে প্রসিজিওর থাকে সেগুলো করলাম, করে দেন রিহার্সাল বোধহয় আমরা 1 সপ্তাহ, তারপর তো একটা মাঝখানে প্রায় সপ্তাহখানেকের মতো মনে হয় বিরতি, তারপর আমরা শুটে চলে গেলাম। পুরান ঢাকা দিয়ে আমরা শুট শুরু করলাম। আচ্ছা, পুরান ঢাকা ছাড়া আর কোথায় কোথায় শুটিং করেছেন আপনারা? পুরান ঢাকা ছাড়া আমরা হচ্ছে বরিশাল, তারপরে মতলব, এছাড়া হচ্ছে আগারগা বা আপনার এই কারওয়ান বাজারের রাস্তা, ঢাকার পুরান ঢাকার বিভিন্ন অলিগলি, মানে এটা আসলে মানে ওইটা গল্পেরই প্রয়োজন ছিল যে অনেক বিভিন্ন জায়গায় শ্যুট করা, অনেক ক্রাউডকে ধরা। ওই চ্যালেঞ্জটা গল্পের কথা যেহেতু চলে এলো, প্রিয় মালতীর ভাবনা মানে গল্প আপনার, স্ক্রিপ্টও আপনার, ডিরেকশন আপনার, ইফ আই এম নট রং কো প্রডিউসার আপনি একজন। ওকে, পুরোটা জুড়ে আছেন প্রিয় মালতীর সাথে। প্রিয় মালতী কিভাবে যাত্রা শুরু করলো শঙ্খ দাশগুপ্তের সাথে? এইটা আমাদের এখানে তো এটা যদিও আমি অনেকগুলো জায়গাতে আসলে এই জিনিসটা রিপিটেডলি বলেছি, এটা হচ্ছে আমাদের এখানে তো সামার টাইমে আসলে বেশ কিছু ইভেন্টস, অ্যাক্সিডেন্ট ঘটতে থাকে আর কি,
স্পেশালি আগুন রিলেটেড। সো আপনি দেখবেন যে মার্চের থেকে আসলে এটা শুরু হয়ে যায়, তারপরে এটা অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, অনেক সময় উইন্টার পর্যন্ত চলে। বিকজ আমরা কয়েকদিন আগেই দেখলাম যে বড়সড় আগুন লাগলো সচিবালয়ে বা বিভিন্ন জায়গাতে এরকম লাগে। সো এটা মোস্টলি সামার সিজনে আসলে এই আগুনের দুর্ঘটনাগুলো ঘটে, এবং এটা বিভিন্ন কারণে, আমাদের অসতর্কতা, আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল যে দুর্বলতাগুলো আছে সেটার কারণে। সো গত বছর মানে 2023-এর শুরুর দিকে এরকম আগুনের ঘটনা ব্যাক টু ব্যাক অনেকগুলো ঘটতে থাকে আর কি। সো তখন আমার কাছে মনে হয়েছিল যে এই আগুনের ঘটনাটা যে ঘটতে থাকে আসলে দ্যার হ্যাজ টু বি রিজন ফর দ্যাট। এবং আমরা দেখি যে রাষ্ট্রের আসলে খুব বেশি দায়বদ্ধতা এটাতে জনগণের প্রতি থাকে না আর কি। আমি আমার জায়গা থেকে অ্যাজ আ সিটিজেন বা অ্যাজ আ ফিল্ম মেকার আমি ফিল করি যে এখানে আসলে যারা ভুক্তভোগী বা নাগরিক এরা আসলে খুবই অসহায়। সো ওইরকম জায়গা থেকেই আমার প্রথম এইটার গল্পটা আসে। যদি এইটার মধ্যে ইফ আই পুট আ মাইনার ক্যারেক্টার, মালতী এবং পলাশের মতো যদি কোনো ক্যারেক্টারকে ফিট ইন করি, তাহলে আসলে ফার্দার এই ঘটনাটার কি কি কনসিকুয়েন্সেস আসলে এই ধরনের ক্যারেক্টারের উপর পড়তে পারে। সো ওরকম চিন্তা থেকেই আমার আসলে এইটার আইডিয়াটা প্রথম আসে আর কি। সো তারপরে তো এই মানে এই আগুনের ঘটনাটার সাথে আমার আসলে জীবনের অভিজ্ঞতা থেকে বিভিন্ন মানুষকে আমি এক্সপেরিয়েন্স করেছি, বিভিন্ন সিচুয়েশনসকে আমি এক্সপেরিয়েন্স করেছি। সো সেই সবকে আমি আসলে একটু 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 করে এই মূল আগুনের ঘটনাটার সাথে আমি আসলে জোড়া লাগানো শুরু করি। তারপরে এটা একটা ফাইনাল স্টোরি লাইন তৈরি হয় আর কি। সো এইভাবেই এটার যাত্রাটা শুরু আর কি। ওকে, যদি আরো একটু পেছনের দিকে যাই, যে বলছিলেন যে আগুনের বিভিন্ন এক্সপিরিয়েন্স আপনাকে ট্রিগার করেছে বা আপনি সেগুলো কাছ থেকে দেখেছেন, এরকম কোনো ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন? না, মানে আগুনেরই পার্টিকুলার এক্সপিরিয়েন্সের কথা আমি বলছি না, মানে আগুন তো একটা ঘটনা। এটার সাথে আসলে প্রিয়মালতী যারা দেখে থাকবে তারা সবাই যে যে ক্যারেক্টারগুলোকে আসলে দেখেছে, অবনীবাবু বা রাজ্জাক বা পলাশ বা সুধীর বা মালতী, কিংবা আমাদের বাড়িওয়ালা ক্যারেক্টার যেটা নাদের চৌধুরী প্লে করছে, বা শহীদুল আলম সাচ্চু ভাই যেটা প্লে করছে, কিংবা আনিসুল হক বরুণ যে কিতাব ক্যারেক্টারটা প্লে করছে। সো দিজ আর অল দ্য ক্যারেক্টার্স যেটা আমি আসলে আমার লাইফে বিভিন্ন সময় আমি আসলে এক্সপিরিয়েন্স করছি। সো এই ক্যারেক্টারগুলোকে আমি আসলে এই প্রিয়মালতীতে যখন আমি আসলে এই আগুনের ঘটনাটাকে নিয়ে আসলাম মূল কনফ্লিক্ট হিসেবে, তারপরে আসলে আমার দেখে থাকা বিভিন্ন ক্যারেক্টারকে আসলে আমি মালতী এবং পলাশ এবং রাজ্জাকের জীবনে আসলে ইনকর্পোরেট করা স্টার্ট করি। বিকজ মানে থাকে না, আমার কাছে মনে হয় যে আমি আসলে যেটা দেখি নাই বা যেটা এক্সপিরিয়েন্স করি নাই বা যে সিচুয়েশনের মধ্যে দিয়ে আমি গো থ্রু করি নাই, সেইটা আমার পক্ষে অ্যাজ আ ফিল্ম মেকার পোর্ট্রে করাটা মাইট নট বি দ্যাট অথেন্টিক অর রিয়েলিস্টিক আর কি। কিন্তু আমি যেটা দেখে থাকি সেটা আমার কাছে মনে হয় যে এটা পোর্ট্রে করাটা বা এটা এক্সিকিউট করাটা ইজ মোর ইজিয়ার। আচ্ছা, যেটা আমি আসলে রূপকথার রাত শুরু হবার আগে আপনাকে বলছিলাম যে আজকে আমি প্রিয়মালতী দেখেছি এবং অ্যাজ অ্যান অডিয়েন্স আমার কাছে মনে হয়েছে যে আই ফেল্ট সাফোকেটেড। সেটা কি ডিরেক্টরের খুব ইন্টেনশনালি দর্শকের মধ্যে এই অনুভূতিটা তৈরি করেছে? হ্যাঁ, কারণ দিস সিটি মেক্স মি সাফোকেটেড আর কি। দিস আওয়ার লাইফ ইজ অলসো ইটস ভেরি সাফোকেটেড, ইটস নট ইজি আর কি আমাদের জীবনটা। সো ওই জায়গা থেকে আসলে আমি যখন মালতীকে ডেভেলপ করি বা পলাশকে ডেভেলপ করি বা রাজ্জাককে ডেভেলপ করি, যেহেতু আমি আসলে ইন পার্সন, আমিও খুব বেশি যে হ্যাভিং আ গ্রেট লাইফ ব্যাপারটা এরকম না। আই মাইট বি সলভেন্ট, আই মাইট বি ডুইং মাই ওয়ার্ক ফাইন অ্যান্ড অল, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডেজ দিস সিটি মেক্স মি ভেরি সাফোকেটেড। সো ওই জায়গা থেকে আসলে আমার মনে হয় যে আমার তৈরি করা ক্যারেক্টার যে সাফোকেশনের বাইরে থাকবে সেটাও আমি চাই না, এবং আমার অডিয়েন্স আসলে সাফোকেশনের বাইরে থাকবে সেটাও আমি চাই না। ওকে, মালতীর চরিত্র নিয়ে কথা বলবো এরপরে। শাহজাহান সম্রাটের কাছে একটু আসি, প্রিয় মালতীর গল্প শুনবো, তবে এই নামটা নিয়ে আমার কাছে একটু খটকা লেগেছে। এটা কি ছোটবেলা থেকেই শাহজাহান সম্রাট নাম, নাকি এটা কোনো আরোপিত নাম, বা ঘটনাটা কি পেছনে কি কোনো স্টোরি আছে? এই নাম ছোটবেলা থেকে বাবা মাই রেখেছেন? হ্যাঁ, বাবা মাই রেখেছেন। আর মানে আমরা যেটার সাথে খুব পরিচিত যে যখন অভিনয়ে আসেন বা ক্যামেরার সামনে আসেন তখন ডিরেক্টর হোক বা কেউ আমার জীবনে ঘটে নাই, এরকম কোনো গুরু আমি আমার জীবনে পাই নাই যে যিনি আমার নাম বদলে দিবে, না। আচ্ছা, বাবা মাই রেখেছেন শাহজাহান সম্রাট। আচ্ছা, ওকে, আমার কাছে মনে হচ্ছিল এটা হয়তো আরোপিত নাম হতে পারে। যাই হোক, প্রিয় মালতীর গল্প শুনছি, যেহেতু শুটিং এর কথা চলে আসে, কতদিন ক্যামেরার সামনের জার্নিটা কতদিন? আমার তো প্রেস লটে হচ্ছে 12 দিন ছিল, তারপরে হচ্ছে স্কেয়ারলি আমরা 2 দিন, তারপরে মাঝে আবার 1 দিন, মাঝে আবার 1 দিন, এরকম ছিল। সব মিলায় হচ্ছে একদম অন স্পট
14-15 দিন তো আমাদের। হ্যাঁ, ওকে, রাজ্জাক হয়ে উঠতে কি কি করতে হয়েছে আপনাকে? রাজ্জাক শঙ্খ দাশগুপ্ত আপনাকে কি কি করিয়েছেন? শঙ্খদা আমাকে যেটা করেছেন, ওই যে আপনি বললেন না যে সাফোকেশন, সেটাতে ফেলে রেখেছেন। সরি। হ্যাঁ, আর নয়তো হচ্ছে অডিয়েন্স কেন হচ্ছে সাফোকেটেড ফিল করছে, যে আপনি হলে ঢুকছেন, আপনি বললেন যে আমি ইনহেলার ইউজ করেছি অফ দ্য ক্যামেরা, আপনি বললেন অনেকে টিস্যু ইউজ করেছে, অনেকে 2 দিন 3 দিন পর্যন্ত কিছু বলতে পারেনি, অনেকে টেক্সটে শুধু ইমোশনের ইমোজি দিচ্ছে এবং নিচে হচ্ছে ডট 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 ডট, অনেক কথা বলতে পারে না হয়তো। তো ওই সাফোকেশনে ডিরেক্টর জোর করেই রেখেছেন সবাইকে, এবং ওটার প্রয়োজন এই সিনেমার জন্য ভীষণ রকমের ছিল। আমার মনে হয় এটা এই সিনেমার প্রাণশক্তি। হ্যাঁ, আরও গল্পে আসবো, আমি একটু মালতীর গল্পটা শুনে নিই, যে যারা গুটি দেখেছেন তারা রিলেট করতে পারবেন যে সেখানে বাঁধনাপুর যে ক্যারেক্টার সুলতানা, সেখানে একজন নারীর সংগ্রাম আমরা দেখলাম, এবং এখানে ভিন্নভাবে মালতীর একটা সংগ্রাম আমি দেখলাম। তো এই যে নারীদের জীবনের স্ট্রাগলগুলোকে স্ক্রিনে তুলে ধরা, এটা কি কোনোভাবে আপনার আইডিওলজি রিফ্লেক্ট করে, বা কোন জায়গা থেকে এই ভাবনা বা এটা একটা জিনিস কি ইটস ভেরি স্যাড, সেটা হচ্ছে যে আমাদের এখানে তো আমরা ইটস আ ভেরি মাচ মেল ডমিনেটিং সোসাইটি। ইফ আ মেন স্মোকস আ সিগারেট অর আ জয়েন্ট অর এনিথিং এলস, দ্যাটস নট আ স্টোরি, বাট ইফ আ উইমেন ডাজ দ্যাট, উই মেক দ্যাট আ স্টোরি, and we have so many references aligned to that. এটা রিসেন্টলি আমরা অনেক কিছুতেই দেখছি যে আমাদের অনেক কলিগদেরকে হিউমিলেট করা হচ্ছে ইন দ্য নেম অফ ড্রাগস অর সামথিং এলস, অ্যান্ড উই হ্যাভ বিন এক্সপিরিয়েন্সিং ডুইং দ্যাট সো মেনি মেল পার্সোনালিটিজ ইন দিস ইন্ডাস্ট্রি, বাট ওইটা নিয়ে কখনো কোনো কথা হয় না। সো আমার কাছে সবসময় মনে হয় যে আমরা আসলে খুবই মেইল শভিনিস্টিক একটা জাতিতে পরিণত হচ্ছে, যেখানে আসলে উইমেনরা অনেক ক্ষেত্রেই সাফারার। এবং আপনি যদি দেখেন সেটা হচ্ছে যে আমাদের অডিও ভিজুয়ালেও অল দ্য হিরোজ আর মেন, বাট আপনি যদি আজকে ইফ ইউ লুক অ্যাট দ্য উইমেন্স ফুটবল টিম অর উইমেন ক্রিকেট টিম, সো দে আর দ্য হিরো অ্যাজ ওয়েল, বাট ডু উই সেলিব্রেট এনাফ ওদের ভিক্টরিটা বা women cricket team male team compared to the male team? So we don't. So ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে there should be a balance, because film or audio visual is a very important medium, যেটা আসলে আপনার মননকে ডেভেলপ করতে হেল্প করে, আপনার সোসাইটির ডেভেলপমেন্টে হেল্প করে, আপনার কালচারাল ডেভেলপমেন্টে হেল্প করে। সো ওই জায়গা থেকে আমার সবসময় মনে হয় যে আমরা অনেক বেশি মেল ডমিনেটেড ইন টার্মস অফ অডিও ভিজুয়াল, সেখানের গল্পে। সো ওইটা আমাকে সবসময়ই এক ধরনের এটা আমার নিজের একটা দায়িত্ববোধও কাজ করে, যে ইট নট জাস্ট দ্য মেন হুজ আর দ্য হিরো, দেয়ার আর ওয়েমেন অ্যাজ ওয়েল আর কি। সো এইটা একটা রিজন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমি আসলে বানানোর আগে ওইরকম কোনো পারসেপশনস থেকে বানাই না যে এটা একটা ওয়েমেন সেন্ট্রিক গল্পই হতে হবে বা ওয়েমেন ডমিনেটেড গল্প হতে হবে। যেটা আমাকে ট্রিগার করে সেটা আমি বানানোর চেষ্টা করি। সো কোইন্সিডেন্টালি আমার ব্যাক টু ব্যাক 2টা কাজই হয়তো বা ওয়েমেন সেন্ট্রিক, সেটা হতে পারে, হয়তো বা 3য় কাজও হতে পারে, 4র্থ কাজও হতে পারে, বাট দ্যাটস নট ইন্টেনশনাল। মূল ইন্টেনশন ইজ যে আমি আসলে কোন স্টোরিটাকে এই মুহূর্তে বলতে চাই আর কি। আচ্ছা, মালতীকে সনাতন ধর্মাবলম্বী দেখানো হয়েছে, এটার পেছনে কি এক্সপেরিয়েন্সগুলো কাজ করেছে? না, এটা মূল কারণটা হচ্ছে যে ইফ ইউ লুক এট দ্য স্টোরি, আমার অডিয়েন্স হিসেবে এই প্রশ্নটা আমার মনে এসেছে। ইফ ইউ লুক এট দ্য স্টোরি, পলাশ যদি আসলে হিন্দু ক্যারেক্টার না হতো তাইলে মালতীর জার্নিটা ইজিয়ার হতো। কারণ হচ্ছে যে আমাদের তো হিন্দু ধর্মে মারা যাওয়ার পরে দেয়ার আর সার্টেন রিচুয়ালস, যেটার পরে আসলে বডিকে সৎকার করে দেওয়া হয়, বডি পুড়ে ফেলা হয় এবং দ্যাটস গন। কিন্তু আমি যদি মুসলিম ধর্মের কথাই চিন্তা করি তাহলে বডিটাকে তো আসলে কবর দেওয়া হয়। সো যদি আসলে এক্সিস্টেন্সের প্রশ্ন আসে বা মেডিকেল এক্সিস্টেন্সের প্রশ্ন আসে, তখন আপনি চাইলে আসলে বডিটাকে তুলে সেটা পোস্টমর্টেম করাটা ইজিয়ার। কিন্তু যখন আসলে মালতী যখন ফার্স্ট ধাক্কাটা খায়, যখন তাকে বলা হয় যে তার ডেথ সার্টিফিকেট এবং পোস্টমর্টেম রিপোর্টটা জরুরি, সো ডেথ সার্টিফিকেট তো পলাশের ছিল না, কারণ পলাশ ওয়াজ নট টেকেন টু দ্য হসপিটাল। এবং এখন আসলে পলাশের
পোস্টমর্টেম করাটাও সম্ভব না, কারণ ধর্ম অনুযায়ী তো আসলে তাকে পুড়ে ফেলা হয়েছে আর কি। সো তখন এটা যদি সনাতন ধর্মে না হতো পলাশ এবং মালতী, তাইলে মালতীর জার্নিটা উড হ্যাভ বিন ইজিয়ার। সো আমি আসলে ওই জায়গাতেই কোশ্চেন করতে চেয়েছি, দ্যাটস মাই কোশ্চেন টু মাই রিলিজন অ্যাজ ওয়েল আর কি, যে ওয়েদার ইট ইজ নেসেসারি অর নট, এটা হওয়ার পরে আসলে কি কনসিকোয়েন্সেস থাকতে পারে আর কি, যেটা মালতী ওর লাইফে ফেস করে আর কি। সো ওই জায়গা থেকে আসলে মালতী এবং পলাশকে আসলে মাইনর ক্যারেক্টার হিসেবে এস্টাবলিশ করা। ওকে, আমি একটু রাজ্জাকের কাছে চলে আসতে চাই। আমরা যখন অডিয়েন্স হিসেবে একটা প্রজেক্ট দেখি, সেটা আমাদের যে এক্সপিরিয়েন্সটা হয় ওই প্রজেক্টে বিহাইন্ড দ্য সিনে যারা থাকে তাদের এক্সপিরিয়েন্সগুলো একটু অন্যরকম হয়, সেটাই স্বাভাবিক। কারণ আমি শুধু গল্পটাই দেখছি, কিন্তু আপনি যখন সেই স্ক্রিনে প্রিয় মালতী দেখছেন তখন কিন্তু আপনার বিহাইন্ড দ্য সিনের অনেক কথা মনে পড়ে যাবে, সেটাই খুব স্বাভাবিক। শুটিংয়ের কোন ঘটনাগুলো আপনাকে সারা জীবন মনে রাখার মতো অনুভূতি দিয়েছে? প্রায় প্রতিটা ঘটনাই মানে সারা জীবনই মনে থাকবে। মানে বিশেষ করে হচ্ছে আমি স্ক্রিনে যখন থাকি বাঁচি মনে হয়, জীবন আছে তো ওইগুলা খুব লাইভ থাকে আমার স্টোরেজ। তবে এখন আপনি জিজ্ঞেস করলে আমি হয়তো খুব বেশি সাথে মনে করতে পারবো না, কিন্তু এটা থেকে থেকে মনে হয়। ধরেন একদম আরেকটা শুটে যখন যাব একই ঘটনা ঘটবে, তখন এটা আমাকে আবার ট্রিগার অন করবে যে আচ্ছা এরকম ঘটনা, হ্যাঁ এরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছিল। তো প্রতিটা ঘটনাই আমার মনে থাকে। আপনি স্পেশালি যদি জিজ্ঞেস করেন যে কখন কি হয়েছিল, আমি সব বলে দিতে পারবো। যে কোনো একটি ঘটনা আমরা একটু শুনি প্রিয় মালতীর শুটিং এর সময়। শুটিংয়ে আমার যদি মানে হ্যাঁ মনে থাকার মতো খুব বেশি মনে থাকবে হচ্ছে ওই এফডিসির মধ্যে যেদিন আমরা আগুনের শ্যুটটা করি, জীবনেও ভুলবো না আমি। কারণ ওইটা আসলেই ওরকম একটা দিন ছিল। মানে কিছু দিন থাকে যে ক্রিকেটে আমরা যখন খেলতে নামি আমরা বলি যে এই দিনটা আমার, ওই দিন খুব লাক ফেভার করে, ওই দিন খেলাটা খুব ভালো হয়, হ্যাঁ সব কিছু হয় না যে মানে ব্যাটে বলে হতে থাকে। ওই দিনটা আমার কাছে খুবই স্মরণীয়। আমার খুব টাইমিং হচ্ছিল, ইনফ্যাক্ট এটা মানে কেন হচ্ছিল আমি জানি না, খুব প্রতিটা সিনে আমার খুব টাইমিং হচ্ছিল, আমার সব কিছু ঠিকঠাক মনে হচ্ছিল যে অনেকক্ষণ ধরে ক্যারেক্টারকে নিজের মধ্যে রাখতে পারছি, আবার ছুটে গেলে টের পাচ্ছি, আবার যখন ওকে মানে ক্যারেক্টার আসতে আমি বুঝতে পারছি। একদম যখন আমরা ওই যে ধোয়ার সিনটাতে ঢুকে গেলাম এফডিসির ভিতরে, তারপরে তো হচ্ছে ম্যাক্সিমাম সবাই মাস্ক পরেছিল, যারা হচ্ছে পারফর্ম করবে তাদের তো মাস্কটা খুলতে হবে। ওখানে হচ্ছে প্রচুর ধোঁয়া ছিল, আমরা নিঃশ্বাস নেওয়ার সাথে সাথে মানে নাকে মুখে, এবং রাত্রে যখন আমি বাসায় গেলাম আমি দেখলাম যে আমার অনেক দিন পর্যন্ত হচ্ছে কাশি হয়েছে, তারপরে হচ্ছে মানে অনেক ব্রিথিং প্রবলেম হয়েছিল। মানে ওই জায়গাটাই ওরকম ছিল, ওই এনভায়রনমেন্টটা হচ্ছে অ্যাক্টিংটা বের করে এনেছে। এর মধ্যে হচ্ছে আরও একটা জিনিস খুব মানে দাদার সামনে আমার ডিরেক্টর, আমি এটা বলতেই হয় যে অনেক বেশি মানে বজ্র, অনেক বেশি থান্ডার, অনেক বেশি বোল্ট না হলে এরকম সিনেমা এত ছোট ছোট জায়গায় আপনি দেখবেন যে আপনি একটা টেম্পোর মধ্যে আমরা 4 জন শুট মানে ও পারফর্ম করছি, কতটুকু জায়গা হবে? এটা কিন্তু পারফর্মারকে হাত বেঁধে দেওয়ার মতো, পা বেঁধে দেওয়ার মতো, কারণ আমার স্পেসটা ছোট হয়ে যাচ্ছে। আপনি কি দেখেছেন কিনা আমি জানি না, ওই যে যে একটা ছোট্ট লেগুনার মধ্যে হচ্ছে মালতীর, তো অনেকভাবে হচ্ছে সাফোকেশন কিন্তু ক্রিয়েট করা হয়েছিল এবং ওর কোনোটাই কিন্তু আমাকে মিস করে যায়নি। তো ওইটা আমার কাছে খুব ফিল হয় যে এই শ্যুটের মধ্যে হচ্ছে খুব ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমি খুব কানেক্ট ছিলাম, এবং ওই ধোয়ার দিন আমার পা কেটে গেল বা পা আমি জানি না, আমার টের পাচ্ছি না অনেকক্ষণ পরে, যে যখন হচ্ছে আমরা শ্যুট টুট করে, আর কি করে টের পাবেন মানে পুরোটাই হচ্ছে কালো। মানে যখন বাসায় গেলাম তখন আমি দেখলাম যে খুব বড় করে কাটা, কিন্তু আমি টের পাইনি, আমি জানি না, অ্যাবসেন্ট মেবি ওয়াজ। ওই ঘোরের মধ্যেই ছিল, ওই ঘটনায় ছিলেন। ওই যে সাফোকেশনটার কথা বলছেন, ওইটা আসলে কন্টিনিউয়াসলি দাদা এটা ক্যারি করেছে। মানে এটা দাদাকে স্যালিউট, মানে অ্যাজ এন ডিরেক্টর। মানে এইরকমই হচ্ছে আমাদের উপরে বা আমাদের অর্ডারগুলো যদি এরকম হয়, আমার মনে হয় আমাদের মন থেকে পারফর্ম করতে আরও ইজি হবে। আগুনের দিনের কথা যেহেতু চলে এলো, আমার অ্যাজ অ্যান অডিয়েন্স মেকআপ নিয়ে একটু জানতে ইচ্ছে করছিল ওই সময়ে। ওই যে আগুনের কথা থেকে আমার মনে হচ্ছিল যে পলাশের যে ডেড বডিটা দেখানো হয়েছে, সেই জায়গায় একটু মেকআপের গল্পটা বলবেন।
এটা তো প্রস্থেটিক মেকআপ করা আর কি। সো আমাদের তো ইউজুয়ালি ওই আগুনের পার্টটা ছাড়া আসলে যত মেকআপ আছে সেটা আমরা রিয়েল লাইফে দেখে থাকি আর কি। কিন্তু একটা বার্ন ভিকটিমের আসলে কি আফটার ইফেক্ট হয় সেটা তো আসলে ইউজুয়ালি দেখা যায় না আর কি, আনলেস কেউ আসলে এটা ইন রিয়েল এক্সপিরিয়েন্স করে বা কারোর সাথে আসলে আনফর্চুনেটলি যদি জিনিসটা হয়। সো এইটা আমাদের জন্য একটা খুবই চ্যালেঞ্জিং পার্ট ছিল, যেহেতু আমাদের গল্পের মূল কনফ্লিক্টটা এরকম একটা বার্ন ইনসিডেন্ট থেকেই হয় আর কি। সো উই ডিড আ লট অফ রিসার্চ আমাদের জায়গা থেকে আসলে যে কতটুকু স্টেজ বার্ন হলে আসলে চেহারা বা শরীরের মধ্যে আসলে কতটুকু ক্ষতি হয় আর কি। সো আমাদের ওইখানে মোটামুটি এরকম অনেকগুলো ক্যারেক্টারই ছিল, সেটা পলাশের সাথে সাথে আরও অনেক যারা আমরা সাপোর্টিং কাজ বা ক্রাউড আর্টিস্ট আমরা রেখেছি, যে কারো হয়তো বা অল্প বার্ন, কারো হয়তো বা একটু বেশি বার্ন, কারো হয়তো সিভিয়ার বার্ন। সো বার্নের তো অনেকগুলো ডিগ্রি থাকে আর কি। সো ওই জায়গা থেকে আমরা আসলে যে ক্যারেক্টারকে যতটুকু বার্ন আমরা দেখাতে চেয়েছি সেইটার অ্যাকচুয়াল রিসার্চে আমাদের কাছে ছিল যে সেটার ইফেক্টটা আসলে চেহারাতে কি হয়। সো পলাশকে আমরা এমন একটা বার্ন সিচুয়েশনে দেখাতে চেয়েছি যে যার আসলে শরীরের উপরের অংশটা অনেকখানি পোড়া, কিন্তু বার্নের ক্ষেত্রে নর্মালি যেটা হয় যে আপনার অনেক সময় হচ্ছে গিয়ে বার্ন রুগীদের হার্ট অ্যাটাক হয় বা শ্বাসনালী পুড়ে যায় আর কি। সো আমরা ওকে আসলে সিভিয়ার বার্ন একটা সিচুয়েশনেই রাখতে চেয়েছি, যেখান থেকে আসলে মানে থাকে না যে অ্যাজ আ স্টোরি টেলার আই ওয়ান্টেড হিম টু ডাই সুন। সো ওই মৃত্যুকে কেন্দ্র করেই তো বাকি ঘটনাগুলো এক্স্যাক্টলি। সো ওইখান থেকে আসলে ও হসপিটালে পৌঁছানোর আগে যাতে আসলে ওর মৃত্যুটা তো আসলে রাস্তার মধ্যেই হয় আর কি, 1-2 ঘন্টার মধ্যেই হয় আর কি। সো যতটুকু সিভিয়ার বার্ন করলে আসলে সেটা হয় সেইটার জন্য আসলে আমাদের যতটুকু ওর চেহারাতে যে পরিবর্তন আনা দরকার সেইটা আমরা প্রস্থেটিক মেকআপে আসলে ওইটাকে অ্যাচিভ করি। এটা ছাড়াও আপনি ওই ইনসিডেন্টের আশেপাশে যতগুলো ক্যারেক্টারকে দেখবেন যাদের শরীর পোড়া, সেই সবগুলোই আসলে এই প্রস্থেটিক মেকআপের মধ্যে করা, অ্যান্ড ইট ইজ ভেরি টাইম কনজিউমিং। মানে পলাশের ওই বার্ন ইফেক্টটা আনার জন্য আমাদের যে প্রস্থেটিক মেকআপ করেছে স্বর্ণা ভৌমিক, ইট টুক 8 hours টু প্রিপেয়ার হিম, অ্যান্ড এরপরে আসলে অ্যানাদার 10 to 12 hours অফ শুটিং। সো পলাশ ক্যারেক্টারটা যে করেছে রিজু চৌধুরী, ওকে আসলে এই মেকআপটা নিয়ে প্রায় অলমোস্ট 18 থেকে 20 ঘন্টার মতো আসলে ওকে থাকতে হয়েছে আর কি। সো এমন সিচুয়েশন হয়েছে যে আজকে রাত্রে 3টা-4টার সময় ওর মেকআপ স্টার্ট হতো, যে মেকআপটা আসলে শেষ হবে আগামীকালকে সকাল 10টার সময় আর কি। তারপরে ওর শুটিং শুরু হবে এবং সেইটা আসলে রাত্র 8টা-9টা পর্যন্ত ওকে ক্যারি করতে হবে। কঠিন ব্যাপার আর কি। পলাশের কথা বললে তো মালতীর কথা চলেই আসে। মালতী হিসেবে শঙ্খ দাশগুপ্ত মেহজাবিন চৌধুরীকে কেন ভাবলো? মেহজাবিন চৌধুরীর মালতী হয়ে ওঠার গল্পটা একটু শুনবো। মেহজাবিনকে ভাবার প্রথম কারণ হচ্ছে যে আমি আসলে আমার ভাবনায় যে ধরনের মালতী চরিত্র আমি দেখি, মানে আমার ছোটবেলা কাটে হচ্ছে বরিশালে। আচ্ছা। সো মালতী আসলে এরকমই একটা চরিত্র যে আসলে হয়তোবা গ্রাম থেকে শহরে আসা, তারপরে শহরেই বেড়ে ওঠা। তো আমার দেখা এরকম মালতী টাইপের যে হিন্দু চরিত্রগুলোকে আমি অবজার্ভ করেছি আমার লাইফে, এরা দেখতে আসলে অনেক সহজ সরল। সো আই অলওয়েজ ওয়ান্টেড টু ইউনো লুক, মানে মেক মালতী লুক লাইক আ ভেরি সিম্পল গার্ল, কিন্তু যে আসলে ডিপ ইনসাইড ভেরি স্ট্রং অ্যান্ড বোল্ড। সো মেহজাবিন হ্যাজ দ্যাট ফেস যেটা খুবই ফ্লেক্সিবল। ওর চাহনি, ওর কথা বলার স্টাইল বা ওর হাসি বা ওর আসলে গঠন, তো সব কিছু মিলাই শি ইজ ভেরি ক্লোজ টু হোয়াট আই পিকচারাইজড অ্যাজ মালতী। তো এইটা তো একটা রিজন টু কাস্ট হার। আরেকটা রিজন হচ্ছে যে শি ইজ অ্যান এক্সট্রিমলি গুড পারফর্মার এবং ভেরি ডিসিপ্লিন। ওর যেখান থেকে ওর ক্যারিয়ার শুরু, সেখান থেকে আজকের এই জার্নিতে ওর যে এভরি টাইম ওর ডেভেলপমেন্টটা, ইট ইজ আনবিলিভেবল। সো ওই জায়গা থেকে আই অলওয়েজ ওয়ান্টেড টু কাস্ট আ প্যাশনেট অ্যাক্টর, যার স্কিল যে নিজে ডেভেলপ করতে 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 আজকে এই জায়গাতে এসছে। সো ওই জায়গা থেকে আই থিঙ্ক ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশনস আই হ্যাভ টেকেন টু কাস্ট মেহজাবিন চৌধুরী অ্যাজ মালতী। ওকে, মেহজাবিন চৌধুরী একজন প্রোডিউসার, প্রিয় মালতীর কো-প্রোডিউসার। ওকে, কো-প্রোডিউসার। তার সাথে প্রথম কনভারসেশনটা মালতী নিয়ে, তারপরে জার্নিটা কিভাবে এগিয়েছে? প্রথম কনভারসেশন আমি এটা 2023-এ যখন গল্পটা পারসিভ করি এপ্রিলের দিকে, তারপরে আই হ্যাড আ ট্রিপ টু গোয়া নর্মাল ঈদের সময়। সো ওই ট্রিপটা ওয়াজ মাই ট্রিপ when I wrote down the story and other detail.
সো তারপরে আমাদের একটা জায়গাতে দেখা হয়, তো আই ওয়াজ ভেরি শিওর যে আই উড টক টু মেজাবিন রিগার্ডিং দ্য স্টোরি অ্যান্ড অল, বিকজ আমার এমনি আমি অল্টারনেটিভ কোনো চরিত্র আমি ইনফ্যাক্ট আমার ফিল্মের ক্ষেত্রে আমি অল্টারনেটিভ কোনো ক্যারেক্টার কি কখনো ভাবিনি, আমি যাকে যেখানে রাখতে চেয়েছি আমি তাকেই কাস্ট করেছি। সো আই ন্যারেটেড দ্য স্টোরি টু মেজাবিন, শি অ্যাবসলিউটলি লাভড ইট অ্যান্ড অল। সো তারপরে আমি যখন ঢাকায় এসে এটাকে আসলে পুরোপুরি আবার মানে থাকে না যে স্টোরি লাইনটাকে আমি স্ক্রিন প্লে করার স্টার্ট করি, সো ও জাস্ট এটা বলছিল যে স্টোরি লাইন হিসেবে ইট ইজ ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড শি ওয়ান্টস টু ডু ইট, বাট ডেফিনেটলি শি উড লাভ টু সি দ্য স্ক্রিপ্ট, ফাইনাল স্ক্রিপ্টটা। সো তারপরে তো স্ক্রিন প্লে আমরা যখন দেই, তারপরে উই ডিসকাসড, আমরা আমাদের নিজেদের আর্গুমেন্টগুলোকে রাখি, ওর অভিমত দেয়, আমি আমার পয়েন্টগুলোকে রেইজ করি অ্যান্ড অল। তারপরে তো আমরা উই স্টার্টেড কোলাবোরেটিং ফ্রম এপ্রিলে আই স্টার্টেড জার্নি, মে মাস থেকে আমরা আসলে আমাদের এই প্রসেস স্টার্ট হয়ে যায় আর কি। সো তারপরে তো মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর 5 মাস আমরা রিডিং, রিহার্সাল, নিজেদেরকে ডেভেলপ করা, ক্যারেক্টারকে ডেভেলপ করা, স্ক্রিন প্লেকে বারবার এটাকে ঘষা মাজা করা, সেটা করে আমরা অক্টোবরে শ্যুট স্টার্ট করি। সো তার আগের পুরো টাইমটাই ওয়াজ দ্য টাইম টু প্রিপেয়ার মেজাবিন অ্যাজ মালতী, সম্রাট অ্যাজ রাজ্জাক, পলাশ, রিজভি রিজু অ্যাজ পলাশ। সো ক্যারেক্টারগুলোকে যত বিলিভেবল জায়গাতে নেওয়া যায়, বিকজ ইফ ইউ সি দ্য ফিল্ম you will observe one thing, সেটা হচ্ছে যে they are not acting, they are actually living the character. So ওই পারফর্মারকে আসলে এই ক্যারেক্টারে লিভ করানোটা ইজ দ্য জার্নি, ইজ দ্য প্রিপারেশন, যেটা আমাদের আসলে 4-5 মাস ধরে নিতে হয়েছে, অ্যান্ড আই থিঙ্ক দে হ্যাভ সাকসেসফুলি ডান দ্যাট। একই প্রসঙ্গ নিয়ে আপনার কাছে আসবো, মেহজাবিন চৌধুরীর সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটা কিরকম ছিল? খুব ভালো। রাজ্জাক আর মালতীর গল্পটা একটু শুনি। খুব ভালো, খুব ভালো, মানে পরিমিত অভিনয় করার সুযোগ ছিল, কারণ উনি মানে ওর ক্যারেক্টারটাই ওরকম ছিল যে খুবই একদম মানে ওই চরিত্রটি হয়ে থাকা, তো ফলে খুব বেশি কিছু করবার তো নাই, তো খুব যেমনটা দুইটা ক্যারেক্টারকে যেভাবে দাদা লিখেছে, তো রূপায়ণটাও ওরকমই হয়েছে, তা জার্নিটাও ঠিকঠাক ছিল এবং পারফরমেন্স খুব ভালো ছিল। কোয়ার্টিস্ট হিসেবে যেমনটা হচ্ছে আপনার অ্যাক্ট রিয়্যাক্টের জায়গা, তো একজন অ্যাক্ট করলে আরেকজনের রিয়্যাক্ট, তো ওই জায়গাটা মাঝে মধ্যে যেখানেই আমাদের অ্যাক্ট রিয়্যাক্টের দোলাচলে ঝামেলা, সেখানে দাদা যখন আমাদের স্মুথ, দাদা বলছে ওকে গুড শট, গুড টেক। তো এই জার্নিটা হচ্ছে কখনো কখনো থেমে থেমে, কখনো খুব নিজেদের মধ্যে আর্গুমেন্ট, আবার কথাবার্তা, আবার একটু টাইম নিয়ে ওই মানে ওকে ঠিক না হওয়া পর্যন্ত তো আসলে ডিরেক্টর আমাদেরকে ছাড়েন নাই, তো সে পর্যন্ত হচ্ছে দুজনের আমার মনে হয় ভালো ছিল। হ্যাঁ, ওকে, আমি আপনার অভিনয় জীবনের গল্প নিয়ে ফিরে আসব। আমি একটু ডিরেক্টরের কাছে আসি, যে কায়রো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, যেটা আমি ভুল না করলে আফ্রিকার সবথেকে বড় ফেস্টিভ্যাল, সেখানে শঙ্খ দাশগুপ্ত রেড কার্পেটে হাঁটছে, আমি শুনেছি প্রায় 500 ক্যামেরা তাক করা ছিল, সেই মোমেন্টটা যদি আমাদেরকে একটু বলেন। ওটা তো একটা সারিয়াল মোমেন্ট আর কি। সো মানে এর আগে আমি টুকটাক ফেস্টিভ্যালস অ্যাটেন্ড করি, কিন্তু এত লার্জ স্কেলের ফেস্টিভ্যাল আসলে অ্যাটেন্ড করা হয় না। আর ফেস্টিভ্যালে আপনার ছবি যদি মেইন কম্পিটিশনে থাকে, ইটস অ্যানাদার লেভেল অফ আসলে অ্যাপ্রিসিয়েশন এবং রেসপেক্ট, যেটা আপনি আসলে গেলে এক্সপিরিয়েন্স করতে পারবেন। সো আমাদেরটা তো ওদের সবচেয়ে প্রেস্টিজিয়াস যে কম্পিটিশন সেকশন ছিল, ইন্টারন্যাশনাল কম্পিটিশন, ওইটাতে ছিল আর কি। সো আমরা তো আমি 13 তারিখে কায়রোতে যাই, আর আমাদের 15 তারিখে স্ক্রিনিং ছিল, ফার্স্ট অফিসিয়াল, মানে আমাদের ওয়ার্ল্ড প্রিমিয়ার ছিল 15 তারিখে। তো 14 তারিখ পর্যন্ত আই ওয়াজ নট অ্যাকচুয়ালি, থাকে না যে আমি আসলে বুঝতে পারছিলাম না যে হোয়াট লাইজ অ্যাহেড, আমি কী করবো এই ফেস্টিভ্যাল, এত বড় ফেস্টিভ্যাল, এত ফিল্ম মেকার্স, এত বিখ্যাত লোকজন। সো আই এম আ টিনি গাই, মানে থাকে না বাংলাদেশ থেকে আসছি, হু ইজ গোনা রিকগনাইজ মি। সো আমি আসছি যে খুবই র্যান্ডমলি ঘুরতে হবে আর কি। সো 15 তারিখ দুপুরবেলা থেকে আই স্টার্টেড গেটিং দ্য ভাইবস, না আমি আসলে এখানে গুরুত্বপূর্ণ। সো আমি দেখি একটু পর আমাকে ক্রস চেক করা হচ্ছে যে আমি রেডি হচ্ছি কিনা, আমার অ্যাটায়ার ফর্মাল থাকতে হবে, রেড কার্পেটে হাঁটতে হবে। সো একজন ফোন দেয় তো ড্রেস পরার জন্য, একজন ফোন দেয় তো আপনার নিচে গাড়ি ওয়েট করতেছে। তখন আমি বুঝলাম যে না, যে জিনিসটা সিরিয়াস কিছু আর কি। সো তারপরে দেখি 3-4 জন মিলে গাড়িতে আমাদেরকে উঠায় ভেন্যুতে নিয়ে গেল। তো ভেন্যুতে নিয়ে যাওয়ার পরে আমরা দেখলাম একটা কিউতে দাঁড়ালাম, তো তারপরে আমাদেরকে রিসিভ করার পরে ওইখানে যে রেড কার্পেট কোঅর্ডিনেটর জি নামে একজন ভদ্রলোক আর কি, তো সে যখন অ্যানাউন্স করলো যে ওয়েলকামিং ডিয়ার মালতী টিম হিয়ার, সো তারপরে আমাদের নাম অ্যানাউন্স করলো, আমি, মেজাবিন, আমাদের আরেক প্রডিউসার আদনান আল রাজীব, আরেক
প্রডিউসার হাবিবুর রহমান তারেক। সো যখন বললো তখন দেখলাম যে না, দিস ইজ দ্য মোমেন্ট যেটার জন্য আসলে আমরা ফিল্ম মেকাররা আসলে অ্যাকচুয়ালি লিভ ফর দ্যাট। সো ওই 15 মিনিট ইউ আর দ্য সেন্টার অফ দ্য অ্যাটেনশন আর কি। সো দের আর মাল্টিপল ফ্ল্যাশ, মাল্টিপল ক্যামেরাস, মাল্টিপল জার্নালিস্ট ফ্রম অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এরপরে রেড কার্পেট শেষ করে দে উইল টেক ইউ টু দ্য হল যেখানে প্রিমিয়ারটা হবে। তারপরে আমাদের প্রিমিয়ার হলো, রুম ফুল অফ অডিয়েন্স, এবং মোস্ট অফ দেম আর ফিল্ম মেকার ফ্রম ডিফারেন্ট কান্ট্রি, অ্যাক্টর অ্যাক্ট্রেস ফ্রম ডিফারেন্ট কান্ট্রি, প্রডিউসার ফ্রম ডিফারেন্ট কান্ট্রি। সো ফিল্মটা যখন শেষ হলো তখন দেখলাম যে ইটস ভেরি পিন ড্রপ সাইলেন্ট ইন দ্য রুম। সো ইউজুয়ালি কি হয়, ছবি শেষ হলে তো মানুষজন আস্তে আস্তে একটু ওঠা শুরু করে, দেখলাম যে দে আর লাইক স্টিল স্টাক ইন দ্য অডিটোরিয়াম। সো তারপরে আমাদেরকে তো কোশ্চেন অ্যান্সার সেশনস থাকে, তো আমাদেরকে ডায়াসে ডাকলো। সো তারপরে উই ফেসড a lot of questions from multiple filmmakers, producers, and they loved the film. But ওরা যে ধরনের প্রশ্ন আমাদেরকে করলো আর কি, it shows that they are highly connected with the film. They understand each and everything about the film. এবং it is no matter what language you are making, মানে এটা বাংলা হোক, হিন্দি হোক, যে ল্যাঙ্গুয়েজে হোক, they understand everything. And the best thing was মাল্টিপল ফিল্মমেকার্স দে ওয়ার সেইং যে এটা ওদের দেখে মনে হচ্ছে যে এটা ওদের দেশের গল্পই বলতেছে। সো একটা ইজিপশিয়ান অ্যাক্টর বললো যে রিলেট করতে পেরেছে, একটা ইজিপশিয়ান অ্যাক্টর আমাদেরকে বললো যে ওর বারবার মনে হচ্ছিল যে ওই মালতী এবং এটা ইজিপ্টের গল্প। সো আমাদেরকে এক বাহরাইনের ফিল্মমেকার বলছিল যে মানে আমি এই পুরো ফিল্মটা দিয়ে আই ওয়াজ অ্যাকচুয়ালি ট্রাভেলিং টু ঢাকা এন্ড আই কুড পিকচার্স এভরিথিং আর কি, যেটা আমাদের সামনে ঘটতেছে আর দ্যাটস দ্য রিওয়ার্ড। সো দ্যাটস অ্যাকচুয়ালি ভেরি, এবং তারপরের দিন থেকে আসলে দ্য হোল সিনারিও ইজ চেঞ্জ। যেখানেই আমরা যাচ্ছি এবং যখনই মানুষজন জানতেছে যে উই আর দ্য ডিয়ার মালতী টিম, মানে আমাদের অ্যাক্সেস, আমাদের প্রিভিলেজ সব কিছু দ্বিগুণ হয়ে গেছে আর কি। সো এরকম অনেক সেশন ছিল যেটাতে উই আর নট অ্যালাউড টু participate because ওটার আগে এন্ট্রি লাগে বা ওটার ফর্মালিটিস ডিফারেন্ট। বাট দ্য মোমেন্ট দে গট টু নো যে উই আর ডিয়ার মালতী টিম, সো উই ওয়ার অ্যালাউড টু অ্যাক্সেস। একজন দর্শক ওয়েট করছে, আমরা একটু কলটা নিয়ে আর এক্সপেরিয়েন্স শুনবো। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম আপু, আমি হ্যাপি বলতেছিলাম। ওকে, হ্যাপি আপু, কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি, আপনারা তো ভালো আছেন? জি, আমরা সবাই ভালো আছি। কথা বলুন, কার সাথে কথা বলবেন? আমি সম্রাটের সঙ্গে একটু কথা বলতে। হ্যাঁ, কথা বলুন, শুনতে পাচ্ছেন উনি। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি। কে বলছিলেন? আমি হ্যাপি বলতেছিলাম। ভাইয়া, এখন নাটকে অনেক কম দেখা যাচ্ছে, এবং যেগুলো নাটক মানে এখনকার অনেক কমেডিয়ান নাটক আছে, খুব ভালো লাগে, কিন্তু কিছু কিছু নাটক আছে যে ফ্যামিলি নিয়ে মানে দেখা যায় না। এটা কি পরিচালকের নাকি অভিনেত্রী তো অবশ্যই না, কিন্তু আগে একটা সিন দেখা, এখন মানে ডাইরেক্ট দেখা যায় এরকম। আমার প্রশ্নটা যে মানে আমি এইভাবেই বলবো, ড্রিঙ্কটা মানে এত মানে প্রচলন হয়েছে আজকালকার নাটকগুলো নেই, এটা আমি শুধু না এখনকার ছেলে মেয়ে নিয়ে দেখা মানে যায় না, কিন্তু কিছু কিছু যে মোশাররফ ভাই এদের যে অভিনয় আছে কিছু। আচ্ছা, ধন্যবাদ হ্যাপি আপু। এই প্রশ্নটা মনে হয় পারফর্মারকে না করে তারপর আমার মনে হয় কি আসলে প্রথম আমি যদি ভুল না করি বললো যে কেন টেলিভিশন নাটকে বেশি দেখা যায় না, কেন টেলিভিশন নাটকে বেশি দেখা যায় না? সিনেমা করবার জন্য, ওয়েব সিরিজ ভালো কিছু করবার জন্য। আর আচ্ছা, আমি একটু অ্যাড করে দিই আপনার হয়ে, আমি ভুল না করলে জানুয়ারিতে আপনার আরো একটি চলচ্চিত্র রিলিজ হচ্ছে আর ফেব্রুয়ারিতে আরো একটি চলচ্চিত্র আসছে। সো বড় পর্দায় মনোযোগ দিয়েছেন, ব্যাপারটা কি এরকম? ব্যাপারটা এরকম মনে হয়, সেই জন্য। আর পাশাপাশি যেটা বললো যে পরিবার নিয়ে দেখা যাচ্ছে না, আসলে ড্রয়িং রুমে, টেলিভিশন তো ড্রয়িং রুমের, মা বোন ভাই বোন সবাই মিলে দেখবে, তো ওই জায়গাটাতে ডিরেক্টর এবং আর্টিস্ট সবাই মিলেই মনে হয় নিজেদের যে কি বলবো যে সেন্সর বা কতটুকু দেখানো যায় বা যায় না, সেটি শিল্পী এবং নির্মাতা উভয় মিলেই ঠিক করে নেয়। আমি ধারণা করি এটি আকাশ থেকে তো এসে আর সিনটি হাজির হয় না, তো উভয় পক্ষ মিলেই এটি ঠিক করেন। তো দর্শক অবশ্যই উভয় পক্ষ নিশ্চয়ই শুনছেন আমাদের এই অনুষ্ঠানের মধ্যে, নিশ্চয়ই আপনার কথাটি কোথাও না কোথাও শুনেছেন কেউ,
এবং আমিও চেষ্টা করব আপনার এই কথাটিকে মেনে অ্যাক্টিং করতে। আর ডিরেক্টর সাহেব আছেন, উনি ওনার মতো বলবেন হয়তো। আচ্ছা, আমরা ওনার কাছ থেকে প্রিয় মালতীর গল্পই শুনি। আমার মনে হয় হ্যাপি আপু আপনার উত্তর পেয়েছেন। ফিল্ম ফেস্টিভ্যালের কথা হচ্ছিল। আচ্ছা, একটা কিউএনএ সেশন যেটা 15 মিনিটের হয়, শুনেছি প্রিয় মালতীর জন্য 1 ঘন্টা হয়েছে। সেটা কি ইন্ডিয়াতে নাকি কায়রোতে? ইফিতে সো মানে ইন্ডিয়াতে। সো ইফি হচ্ছে ইন্ডিয়ার সবচেয়ে বড় ফিল্ম ফেস্টিভ্যাল, যেটা গোয়াতে হয় আর কি। সো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ইন ইন্ডিয়া আর কি। সো ওইটাতে গোয়াতে আমরা আমাদের স্ক্রিনিং ছিল 27 তারিখে। সো 27 তারিখে আমরা যখন যাই তখন এটা সকাল 9:30টার সময় স্ক্রিনিংটা ছিল আর কি। তো এটা একটা অদ্ভুত টাইম আর কি। আমাদের স্ক্রিনিংটা আগে ছিল 25 তারিখে ছিল, বাট যেহেতু আমি কায়রো থেকে ইফিতে ডিরেক্ট যেতে হতো আর কি স্কেজুয়ালের কারণে, সো উই রিকোয়েস্টেড যে আমাদের স্ক্রিনিংটা যাতে 25-এর পরে হয়। সো 27 তারিখ দেখি যে সকাল 9:30টার সময় স্ক্রিনিং আর কি। তো এখন গোয়া তো ইজ আ ভেরি লেড ব্যাক সিটি, দ্যাটস আ টুরিস্ট ডেস্টিনেশনস অ্যান্ড অল। সো আই ওয়াজ ভেরি কনফিউজ যে এত সকালবেলা, আই ওয়াজ ভেরি শিওর যে কোনো লোকজনই থাকবে না আর কি, একটা খালি অডিটোরিয়ামে ছবিটা দেখবে আর কি। সো তারপর যখন আমি গেলাম অডিটোরিয়ামের সামনে, তখন দেখি বিশাল লাইন। তখন আমি শিওর ছিলাম যে এটা আমাদের ছবি না, অন্য কোনো হিন্দি ফিল্ম বা অন্য কোনো ইউরোপিয়ান ফিল্ম আছে যেটার জন্য। সো পরে দেখলাম যে না, এটা প্রিয় মালতীর জন্যই আসলে আসছে আর কি। সো অ্যান্ড দ্য এন্টায়ার শো ওয়াজ ফুল। সো এরপরে যেটা হয়েছে, এবং মোস্ট অফ দ্য audience was from Malayalam industry and Marathi industry, as well as a few of them were from Mumbai এবং কিছু ছিল বেঙ্গল ইন্ডাস্ট্রির। সো নর্মালি যেটা হয় যে এমনি ছবি স্ক্রিনিংয়ের পরে একটা 10-15 মিনিটের কিউএনএ সেশন হয়, যেটা হলের মধ্যেই হয়। সো আমাদেরও এরকম কিউএনএ শুরু হলো। সো কিন্তু পরে আরেকটা ছবিরও স্ক্রিনিং ছিল। সো 10 মিনিটের মধ্যে আমাদের হলের মধ্যে কোশ্চেন অ্যান্ড আনসার শেষ। তো তারপরে কিন্তু অডিয়েন্স মানছিল না যে দে হ্যাভ আদার কোশ্চেনস অ্যাজ ওয়েল। সো তারপরে আমরা হলের বাইরে গেলাম, তখন বাঞ্চ অফ ফিল্ম মেকার্স, প্রডিউসার্স, ডিস্ট্রিবিউটর, দে ওয়ার লাইক আমাকে মানে ঘিরে ধরলো আর কি, এবং দে হ্যাড লাইক মাল্টিপল অ্যামাউন্টস অফ কোশ্চেন্স আর কি, বিভিন্ন ধরনের কোশ্চেন। সো উইচ এন্ডেড লাইক আফটার অ্যান আওয়ার আর কি অলমোস্ট। সো দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য এনলাইটনিং কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশনস আমি বলবো, বিকজ the way they perceive films, especially filmmakers from Malayalam industry, ওরা হলে ইউজুয়ালি জুতা পরে ঢোকে না আর কি। ওরা হলে যখন ঢোকে তখন খালি পায়ে ঢোকে আর কি। মানে এবং ওরা যেভাবে ছবিকে দেখে, এবং আমাদের ছবিটা somehow or the other আমার মনে হয় যে they could relate to the context and the characters and everything. So we had like লম্বা সেশনস regarding everything from casting to acting to set to costume and everything. So which ended up like after 1 hour. So that was long, quite long. তারা যদি প্রিয় মালতীতে ডুব না দিতেন তাহলে তার প্রশ্নগুলো আসতো না, 15 মিনিট 1 ঘন্টাও হতো না। আচ্ছা, আপনার কাছে একটু চলে আসি। আমি বলছিলাম যে অভিনয় শিল্পী শাহজাহান সম্রাটের জার্নিটা শুনবো। আমি ভুল না করলে 2006-7 দিকে আপনি প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন টিভি নাটকের জন্য। হ্যাঁ, তারপর একটা গ্যাপ ছিল 2014-তে। তারপরে যদি আমি লিড কাস্টের কথা বলি, সেটা বোধে আপনাকে আমরা পেয়েছি, যদি আমি ভুল না করি। তারপরে প্রিয় মালতীর রাজ্জাক হিসেবে পেলাম। এই যে বোধের মতো প্রজেক্ট পাওয়া বা প্রিয় মালতীতে রাজ্জাক হয়ে ওঠা, 2014 থেকে জার্নি শুরু করা সেই ছেলেটার জন্য এই জার্নিটা কেমন ছিল? সেখানে নিশ্চয়ই আপ ডাউন ছিল, কি কি মনে পড়ে ফিরে তাকালে? আসলে হিন্দিতে একটা প্রবাদ আছে, মানে বলে আর কি ওরা, যে ওয়াক্ত সে পেহলে और औकात से ज्यादा किसी को नहीं मिलते हैं। তো সময়ের আগে আর যোগ্যতার চেয়ে বেশি কেউ তো পায় না। তো সবকিছু একটা নির্দিষ্ট সময় থাকে, আমার মনে হয় এটা আমার সময়। সুন্দর উত্তর, ছোট করে বলেছেন, কিন্তু আমি একটু মানে সেই সময়টাতে ভ্রমণ করতে চাই। সেই সময়টাতে আপনার অবশ্যই গ্রাফ সব সময় উপরের দিকে ওঠে না, নিচে নামে উপরে যায়, নিচে নামে উপরে যায়। সো ওই যে একটু ফল ডাউনের গল্পটাও শুনবো, আবার যখন একটু উপরে ওঠে সেই গল্পটাও। যখন কি ফেস করলেন এই জার্নিটাতে? যখন নিচে নামে তখন শিখি, আর যখন উপরে ওঠে তখন শেখাই। আমি এত অ্যাবস্ট্রাক্ট অ্যানসার চাচ্ছি না, আমি এক্সপেরিয়েন্স। হ্যাঁ, মানে যখন আমার গ্রাফ নিচে নামলে তো আসলে তখন বুঝি যে না, মনে হয় আমার হয়নি, আমাকে শিখতে হবে, তখন আমি শিখি। আর যখন আমি উপরে থাকি তখন মনে হয় এবার একটু শেখাই, তখন ছোটদেরকে একটু শেখাই। ওকে, মানে এটা সবাইকে ইন্সপায়ার করার জন্য, যে একটা জায়গা থেকে হয় না যে হচ্ছে না কিন্তু প্লিজ ডোন্ট লুজ হোপ, সেই জায়গাটাই আপনার ব্যক্তিগত জার্নির কোন একটা এক্সপেরিয়েন্স। হোপ, আসলে আমরা তো বাঁচি আশায়, স্বপ্নে। তো ওই জায়গাগুলোতে সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক
রাষ্ট্রীয় আমাদের যে কাঠামো অবকাঠামো সব কিছু মিলেই তো আসলে বাধাটা তো কেউ আলাদা করে দেয় না। আমি তো আমার পায়ে কুড়াল মারবো না, নিশ্চয়ই আমার ক্যারিয়ার ধ্বংস করবো না। তো এই সব কিছু মিলে আমাদের যে রকম বাগান তৈরি হয়েছে ওভাবেই ফুল ফুটে। একটা এঁটেল মাটিতে নিশ্চয়ই দোআঁশ মাটির ফুল ফুটবে না। উনি কোনোভাবেই ওনার কোনো এক্সপিরিয়েন্স আমাকে বলবে না, উনি আজকে না এক্সপিরিয়েন্স তো হ্যাঁ, মানে আপনি তো বললেন যে উত্থান পতন এর ভিতর দিয়েই যায়, তো আমারও ওরকমই যাবে। আমি ওয়ারিড না, আমার কাছে মনে হয় যে পরিস্থিতি যেমনই হোক ওটার সাথে মিলিয়ে মানিয়ে নেবার নামই হচ্ছে জীবন সবসময় সুন্দর। মানে যখন নিচে থাকি তখন তো শিখি, বললাম তো, আর যখন উপরে থাকে তখন শেখাই। ওকে, একইভাবে একটু শঙ্খ দাশগুপ্তের কাছে আসতে চাই যে শঙ্খ দাশগুপ্ত হয়ে ওঠার যে গল্পটা, আপনি অসংখ্য টিভি নির্মাণ করেছেন, আমরা দেখেছি, তারপরে নাটক, ওটিটি, সিনেমা, সেটা ওপরের দিকেই গেছে। একদম শুরুর গল্পটা শুনি যে ডিরেক্টর হয়ে ওঠা, মানে এরকম না স্বপ্ন থাকে যে আমি স্ক্রিনে নিজেকে দেখতে চাই, অ্যাক্টর হতে চাই, কিন্তু আমি ডিরেক্টর হতে চাই, এই স্বপ্নটা খুব আনইউজুয়াল, ইফ আই এম নট রং। এই স্বপ্নটা আপনার মধ্যে বাসা বেঁধেছে কিভাবে, কোন বয়সে, কোন ঘটনায়? এইটা আমি আমার প্রোগ্রামের শুরুতে আমি যেমন বলছিলাম যে আমার জীবনের আমার চাইল্ডহুড কেটেছে বরিশালে। সো আমি ক্লাস 5 থেকে মেট্রিক পর্যন্ত বরিশালে থাকি। সো এবং একটা গ্রামের মধ্যে থাকি আর কি, এবং দ্যাট ওয়াজ মাই চয়েস। মাই প্যারেন্টস ইউজ টু লিভ ইন কুমিল্লা আমার বাবার চাকরি সূত্রে, বাট আমাদের বাড়ি হচ্ছে বরিশালে। সো এবং বরিশাল সবসময় আমাকে অ্যামেজ করে আর কি। আই স্টিল ওয়ান্ট টু গো ব্যাক টু বরিশাল অ্যাট এনি পয়েন্ট অফ টাইম, and that was one of the best decisions that I raised in a village. So ওখানে আমি যার কাছে থাকতাম, আমার বড় চাচা, তার হচ্ছে চশমার পাওয়ার ছিল অনেক, মানে -14 এরকম আর কি। সো সে খুব বেশি জিনিস দেখতে পারতো না। তো হি ওয়াজ আ পলিটিশিয়ান, উনি বাম রাজনীতি করতো, অ্যান্ড হি ওয়াজ আ ভেরি লার্নেড পারসন। সো আমাদের ওখানে বাসায় পত্রিকা রাখতো আর কি, অ্যান্ড উই হ্যাভ রেড লাইক একতা, সংবাদ, ভোরের কাগজ, প্রথম আলো, মানে সিরিয়ালি অনেক পত্রিকা আমরা পড়েছি। সো আমার ডিউটি ছিল হচ্ছে গিয়ে পত্রিকার হেডলাইন পড়া। তো হেডলাইন পড়লে আমার চাচা বলতো যে এটাতে টিক মার্ক দাও, তো ওইটাতে টিক মার্ক দিতাম। তো তারপরে সব পড়ার পরে যেগুলো টিক মার্ক দিতে হতো ওইটার ফুল স্টোরিটা আমাকে রিড করতে হতো। তো আই ওয়াজ ইন ক্লাস 5। সো বাই 5, 6, 7, 8, 9, 10 আই গট টু নো এভরিথিং অ্যাবাউট পলিটিক্স, এভরি নিউজ ইন দ্য ওয়ার্ল্ড, মানে অলমোস্ট আমার এগুলো আমার মাথার মধ্যে সবসময় ঘুরতে থাকতো। সো ওই যে পত্রিকা পড়া, ওইটা পড়তে পড়তে আমার কাছে মনে হচ্ছিল যে সামহাউ অর দি আদার আই বিকাম আ স্টোরি টেলার। সো আমি গল্প বলতে আমার কাছে ভালো লাগতো। সো তারপরে জীবনের বিভিন্ন পরিক্রমায় আমি ঢাকা আসলাম, আমার পড়ালেখা আমি আমার মতো করে করলাম। দো আই এম নট আ গ্রেট বিলিভার অফ ইনস্টিটিউশনাল এডুকেশন। আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট করব, এই জার্নিটা শুনবো, একজন দর্শক ওয়েট করছে, একটু কলটা নিয়ে নেব। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? আমি করুণা বলছি, ঢাকা থেকে। বাহ, করুণা, জি বাহ, জি বলুন, আমাদের সঙ্গে আছেন শঙ্খ দাশগুপ্ত। আমি একটু শঙ্খদার সাথে কথা বলতে চাই। প্লিজ বলুন, উনি শুনতে পাচ্ছেন। হ্যাঁ, দাদা কেমন আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। দাদা, আমার কাছে আপনার একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে আমাদের যে রাজ্জাক, যে আমাদের সবার মন কেড়ে নিয়েছে, মানে আমরা সবাই চাই যে আমাদের জীবনে একটা করে রাজ্জাক থাক। তো আমার আপনার কাছে প্রশ্ন যে আমরা শাহজাহান সম্রাটকে আগে থেকেই দেখেছি, স্ক্রিন লাল মোরগের ঝুঁটি, তার আরো কিছু সিনেমা আমি দেখেছি, লাল মোরগের ঝুঁটি, চিরঞ্জীব মজিদ, তারপরে হচ্ছে সেফ হাউস, সে তো বরাবরই, তারপরে তার বোধ সিরিজ আমরা সবই দেখেছি তাকে ভিন্ন ভিন্ন চরিত্রে। তো এই যে রাজ্জাক যে চরিত্রটা, তো আপনি আপনার কেন শাহজাহান সম্রাটকে এই রাজ্জাক চরিত্রটার জন্য মানে আপনার কি করে আপনার মনে হলো যে এটা একদম মানে শতভাগ শাহজাহান সম্রাটই এটা শতভাগ আমাদের রাজ্জাক হয়ে উঠতে পারবে, এটা আপনার মানে কিভাবে আসলো আর কি আপনার? একটা জিনিস আসছে, সেটা হচ্ছে যে আমি আসলে ওর খুব বেশি কাজ দেখি নেই, সো এটা হেল্প করছে। অনেক কাজ দেখলে হয়তো বা কাজ করতাম না, এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে রাজ্জাক চরিত্রকে আমি আসলে সবসময়ই চেয়েছি অনেক বড় কোনো সেলিব্রিটি বা অ্যাক্টরকে কাস্ট না করতে, কারণ রাজ্জাক যে রাজ্জাক হয়ে উঠবে এটা আসলে গল্পের হয়তোবা সেকেন্ড হাফের পরে মানুষজন বুঝতে পারছিল। সো আমি যদি আসলে খুব পরিচিত বা খুবই সেলিব্রেটেড কোনো অ্যাক্টরকে নিতাম, তাহলে গল্পের শুরু থেকেই মানুষ বুঝতে পারতো যে দিস ইজ গোয়িং টু বি আ ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টার ইন দ্য
সেকেন্ড হাফ অর লেটার হাফ। সো ওই জায়গা থেকে আমি সবসময়ই চেয়েছি যে এমন একজন অ্যাক্টরকে এটাতে কাস্ট করতে যাকে আসলে দেখলে অনেক পরিচিত মনে হয় না আর কি। সো ওই জায়গা থেকে আমার কাছে সম্রাট অনেক দিন ধরে অভিনয় করে, কিন্তু আমাদের এখানে অনেক পরিচিত মুখ বলতে যেটা বোঝায় সেটা সম্রাট কখনোই না। সো ও নিজেও একটু লো কি মেনটেন করে, লো প্রোফাইল মেনটেন করে এবং খুবই সিলেক্টিভ কাজ করে। সো এইটা একটা বড় রিজন কাজ করেছে, যেটা আসলে ক্যারেক্টারটাকে বিলিভেবল করে, ওকে হিরো করে না, রাদার হিউম্যান করে আর কি। সো দ্যাট ওয়াজ দ্য ওয়ে টু কাস্ট হিম অ্যাকচুয়ালি। অনেক ধন্যবাদ করুণা, আপনি আমাদের সাথে কানেক্টেড হয়েছেন এবং চমৎকারভাবে আপনি আপনার আনসারও পেয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। অডিয়েন্সের মাধ্যমে আমিও জানলাম কাস্টিং করার। একেবারেই আমরা দাদার জার্নিতে ছিলাম যে স্টোরি টেলার হওয়ার তো তারপরে আমি বরিশাল থেকে যখন ব্যাক করার পরে আমি ঢাকায় এসে আমার পড়ালেখা আমি আমার মতো করে করি, যেটা বলছিলাম আমি তো ওখান থেকে আমি কুমিল্লাতে যাই। কুমিল্লাতে যাওয়ার পরে আমি হচ্ছে ইস্পানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে আমার শেষ করি আর কি, হায়ার সেকেন্ডারি শেষ করি। তারপরে ঢাকাতে আসি, ঢাকায় আসার পর অনেকগুলো ইনস্টিটিউশনে আমি পড়ালেখা করার চেষ্টা করি। বাট যেটা আমার বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আই এম নট আ গ্রেট বিলিভার অফ ইনস্টিটিউশনাল এডুকেশন, বিকজ আমাদের এখানে ইনস্টিটিউশন গিভস ইউ সার্টিফিকেট, দে ডোন্ট অ্যাকচুয়ালি এডুকেট ইউ। সো ওইটার কারণে আই ড্রপড ফ্রম দ্য এডুকেশনস অ্যান্ড অল। সো এটা আমার কাছে মনেও হয় না যে খুব বেশি প্রয়োজনীয়। রাদার আমার কাছে মনে হয়েছে যে যেহেতু আমি ফিল্ম মেকার হতে চাই আর কি, I will learn from my own experience. So ওই জায়গা থেকে I started doing journalism from 2007. So আমি জনকণ্ঠে কাজ করি, আমাদের সময় কাজ করি, তারপরে বিবিসি রেডিওর সাথে বিভিন্ন প্রজেক্টে কাজ করি। সো এরকম করতে করতে আমার কাছে একটা পয়েন্টে এসে 2009-10 দিকে মনে হয়েছে যে আই শুড স্টার্ট মাই ওন জার্নি। সো আমি টিভি নাটক বানানো স্টার্ট করি। এবং টিভি নাটকের গল্পে আসবো আর একজন দর্শক আছে, সরি টু ইন্টারাপ্ট। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কার সাথে কথা বলছি? আমি একটু শাহজাহান সম্রাটের সাথে কথা বলতে চাই প্লিজ। কিন্তু আমরা কার সাথে কথা বলছি সেই নামটা একটু শুনুন। আমি ঠাকুরগাঁও থেকে বলছি, জুয়েল। ওকে, কথা বলুন, শাহজাহান সম্রাট শুনতে পাচ্ছেন। শাহজাহান। হ্যাঁ মামা, আমি আমাদের থিয়েটারে নাট্য করি, ভালোই লাগছে, ভালো দেখতেছি। হ্যাঁ, আমি গতকাল ঢাকায় ছিলাম, আজকে চলে এসেছি ঠাকুরগাঁয়। ফয়সালের সাথে, রেজাবের সাথে দেখা হয়েছে, মালতীর কথা শুনলাম, রেজাব একটা রিভিউ করেছে। আমার এখনো দেখার সৌভাগ্য হয়নি, কিন্তু সবকিছু মিলে মালতী যে অনেক ভালো সেটা বাংলাদেশ এখন জেনে যাচ্ছে আর কি, আস্তে আস্তে সবাই জেনে যাবে। এবং মালতী নিয়ে অনেক আলোচনা হচ্ছে। যে ডিরেক্টর ভাইকেও অনেক ধন্যবাদ এমন একটা সিনেমা উপহার দেওয়ার জন্য বাংলাদেশের মানুষকে। আর তোর জন্য শুভকামনা থাকলো। থ্যাংক ইউ সবাইকে, আবারও ধন্যবাদ। থ্যাংক ইউ মামা, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কানেক্টেড হওয়ার জন্য। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আমরা সেই স্টোরি টেলিং এর গল্প শুনছিলাম, তারপর টিভি নাটক নির্মাণ। হ্যাঁ, তো তারপরে আমি 2009-10 এর দিকে টিভি নাটক বানানোর চেষ্টা করি, and I miserably failed because আমার কাছে মনে হচ্ছিল যে টিভি নাটক যে প্রসেসে আমাদের এখানে তৈরি হয়, আমি মনে হয় ওটার জন্য ইজ নট কোয়ালিফাইড এনাফ। যারা এই অনেক লিমিটেশনসের মধ্যেও অনেক ভালো ভালো গল্প বলতে পারছে, আই হ্যাভ ট্রিমেন্ডাস রেসপেক্ট ফর দেম। সো তারপর আমি এক ধরনের ডিপ্রেশনও আমার মধ্যে কাজ করে, বিকজ আই ওয়াজ নট ডুইং ফাইন আর কি। তো তারপরে 2011-12 দিকে আই টুক আ ব্রেক, এবং টুক আ ব্রেক ইন আ সেন্স যে আমি আসলে খুব কাজটাজও যে পাচ্ছিলাম ব্যাপারটা এরকম না। সো তারপরে আমি মনে হলো যে আই হ্যাভ টু শিফট, মানে এখান থেকে আই ওয়ান্ট টু মুভ টু টিভি কমার্শিয়ালস অ্যান্ড অল। সো তারপরে আমি 2013-14 দিকে আই ফর্ম মাই ওন প্রোডাকশন হাউস কল ফিল্মি ফিচার্স। সো ওইখান থেকে আমি টিভিসি বানানো শুরু করি আর কি। সো এবং লাস্ট 8-9 years ধরে আমি হ্যাভ বিন মেকিং আই থিঙ্ক মোর দ্যান 400-500 টিভি কমার্শিয়ালস। তো যেটা এই টিভি কমার্শিয়ালস আমাকে যেটা করছে সেটা হচ্ছে যে আমাকে এই ক্রাফটের সাথে আসলে অনেক বেশি ইনভলভ করে আর কি। এবং আমি ফিনান্সিয়ালিও আমার এক ধরনের আমার সলভেন্সি, এই টিভি কমার্শিয়ালে কাজ করার কারণে বেস্ট অফ দ্য রিসোর্সের সাথে আমার কাজ করা, ফিল্ম মেকিং প্রসেসটাকে রেগুলার প্র্যাকটিস করা, এইটা আমাকে আমি আজকে শঙ্খ দাশগুপ্ত হিসেবে আমি বলবো যে এটার অনেক অবদানই আসলে টিভি কমার্শিয়াল ইন্ডাস্ট্রির আর কি। সো সেইখান থেকে 2020 পর্যন্ত আমি টানা যখন বানাই, বাট ব্যাক অফ মাই মাইন্ড আই অলওয়েজ ওয়ান্টেড টু মেক লঙ্গার ন্যারেটিভ। সো 2020-এ এসে আমি একটা শর্ট ফিল্ম
19-এর দিকে একটা শর্ট ফিল্ম বানাই আর কি। সো তারপরে শর্ট ফিল্মটার পরে ওইটাও কিছু ফেস্টিভ্যালে যায়, পার্টিসিপেট করে। এরপরে 2020-এ আমি বলি ওয়েব সিরিজটা বানাই আর কি। সো বলি বানানোর পরে ওইটা আমাকে এক ধরনের সাহস দেয়, যদিও বলি নিয়ে আমি পার্টিকুলারলি আমি অনেক বেশি স্যাটিসফাইড এটা বলবো না, বাট এটা এক ধরনের আমার একটা এক্সপোজার ওটাতে হয়। এরপরে 2021-22-এর দিকে আমি গুটি বানাই আর কি। সো গুটি মেড মি ভেরি কনফিডেন্ট, এটা জনরা বা যে ধরনের গল্প আমি প্র্যাকটিস করতে চাই বা ক্যারেক্টারাইজেশন যেটা করতে চাই, যে রিয়েলিস্টিক অ্যাপ্রোচে আমি আসলে আমার গল্পগুলো বলতে চাই, এইটা করার পরে এটা যখন অডিয়েন্স ভালোভাবে রিসিভ করে ওইটা আমাকে আসলে অনেক বুস্ট করে। সো এরপরে আমি সবসময় চেয়েছি যে মেরিল প্রথম আলো পুরস্কারও পেলেন। হ্যাঁ, সো তখন আমার কাছে মনে হয়েছে যে আমি এই মুহূর্তে আমি আসলে আর কোনো ব্রেক নিতে চাই না, আমি এই জার্নিটা কন্টিনিউ করতে চাই। সো ওইটার ধারাবাহিকতাতেই আসলে প্রিয় মালতীও বানিয়ে ফেলার। আমি কিছুক্ষণ আগে বলেছি যে আপনার দুটো নতুন কাজ আমরা বড় পর্দায় দেখতে যাচ্ছি। ডেটটা শুনেছি জানুয়ারি 24 তারিখে বিল ডাকেনি রিলিজ হচ্ছে, এবং ফেব্রুয়ারিতে গিয়ে আপনার কাছ থেকে আমরা পাবো রংবাজার। সেখানে আমরা কি চরিত্রে পেতে যাচ্ছি? যেরকম মানে লালমোরগের ঝুঁটিতে আপনাকে যেভাবে দেখা হয়েছে, যেভাবে আপনি ঘৃণা কুড়িয়েছেন, তারপরে আবার এরকম ভালোবাসা কুড়াচ্ছেন, তো সেই জায়গা থেকে ওইখানে আসলে কি হবে? ভালোবাসা পাবেন না ঘৃণা পাবেন? ভালোবাসা পাবো আশা করছি। মানে প্রিয় মালতীর পরে আমার বিল ডাকেনি, তো আসলে আমিও খুব অপেক্ষায় আছি যে রংবাজার তৃতীয় সপ্তাহের আমাদের প্রিয় মালতী তৃতীয় সপ্তাহের মতো চলছে। তো 3 সপ্তাহ হলে আছে, তো যদি আরো 2-1 সপ্তাহ চলে তো এটা নামতে সিনেমা একসাথে চলবে। এরপর যদি হচ্ছে আমরা বিল ডাকেনি আসে, সেটাও আশা করব এরকম ভাবে যদি যায়, ওটা থাকতে থাকতে যেন হচ্ছে রংবাজার চলে আসে। আপনার কাছ থেকে উত্তর বের করা খুবই কঠিন। কি চরিত্রে দেখবো? একটু নেগেটিভ না পজিটিভ, কিভাবে আসবে না আমাদের কাছে একটু বলেন। আচ্ছা, বিল ডাকেনিতে আমাকে দর্শক পাবে হচ্ছে একেবারে কৃষক চরিত্রে। আচ্ছা, সেটা আমাদের আপামর গ্রাম বাংলার খেটে খাওয়া একেবারে কৃষক, ভূমিহীন কৃষক, যে বর্গা নিয়ে হচ্ছে কৃষিকাজ করে থাকেন, এবং সেই ভূমিহীন কৃষক বিভিন্নভাবে হচ্ছে প্রতারিত হয় সমাজে, এবং এই আমাদের যে নিম্নবর্গীয় সমাজ, আমাদের যে কৃষক সমাজ বা আমাদের যে দিনমজুর, এই যে খেটে খাওয়া দিনমজুর যে শ্রেণী, এই সমাজকে আমার চরিত্রটি প্রতিনিধিত্ব করে। আর বিল ডাকেনি পুরো সিনেমাটাই হচ্ছে মেসেজ আছে, অনেক মেসেজ পাবে দর্শক। যদি হলে আসে নিশ্চয়ই হতাশ হবেন না। আগে থেকে তো কিছু বলা যায় না, নির্ভর হওয়া যাচ্ছে না যতটা এখন প্রিয় মালতী নিয়ে নির্ভর, যে নির্মাতার সামনে বসে যে দর্শক দেখছে, দর্শক বলছে। তো এখন আমি বিল ডাকেনি নিয়ে আমি নির্ভর নই আসলে, তো আরো পরে বলা যাবে এটা নিয়ে। আর রংবাজারে কি? রংবাজার নিয়ে তো আরো পরে নির্ভর হব। চরিত্রটা একটু শুনবো যে কি চরিত্রে আসে। হ্যাঁ, রংবাজারে আমি বিশ্ববিদ্যালয়ে পড়াই, একটি খ্যাতনামা পাবলিক বিশ্ববিদ্যালয় ধরে নিই আমরা। সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উনি। আচ্ছা, রাজ্জাকও কিন্তু শিক্ষক, বিশ্ববিদ্যালয় না হোক, হাই স্কুলের শিক্ষক। আর রংবাজারে আমরা দেখতে পাবো যে আমার চরিত্রটি জাহিদ বিশ্ববিদ্যালয়ে পড়ান, এবং সেটি একটি পতিতাপল্লীকে কেন্দ্র করে গল্পটি গড়ে ওঠে। সেই পতিতাপল্লীতে জন্ম নেয়া একটি শিশু, যে পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে ওঠেন। তো এর চেয়ে বেশি বলাটা আসলে হয়ে ওঠে কি হয় সেটা আমরা সিনেমা হলে গিয়ে দেখব। ওকে, এই কাজগুলোর জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। শঙ্খ দাশগুপ্ত এই প্রিয় মালতীর সাফল্যের পরে কি ভাবছে? আমরা পরবর্তী কি সিনেমা তার কাছে পেতে যাচ্ছি? সিনেমা তো পাওয়া যাবে না তো সহজে, সিনেমা টেকস টাইম। কিন্তু প্ল্যান তো আছে নাকি? হ্যাঁ, না, ডেফিনেটলি প্ল্যান আছে। আই উইল কিপ মেকিং, বাট ইমিডিয়েট পরে হয়তোবা চরকিতে একটা প্রজেক্ট চলছে, মিনিস্ট্রি অফ লাভ। ওকে, সো এটাতে অলরেডি বেশ কিছু কাজ মানে আমরা দেখেছি। মিনিস্ট্রি অফ লাভ প্রজেক্টের আন্ডারে শিহাব শাহীনের কাছের মানুষ দূরে থুইয়া, মুস্তফা সরোয়ার ফারুকির সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি, মনোগামী, তারপরে রবিউল আলম রবির ফরগেট মি নট, রেজার 36-24-36। সো এরপরে আমাদের যারা বাকি আছে আরও 5 জন ফিল্ম মেকারের কাজ করার কথা আর কি। সো রাইট নাও আমি ওইটার কাজ করছি, ওইটার স্ক্রিন প্লে ডেভেলপমেন্টের কাজ করছি। সো হোপফুলি ওইটা
খুব সুন শুটিং করব বা ওইটা হয়তো বা সামনে চলে আসবে। এরপরে এই বছরটা আমি ওটিটিতে ফোকাস করতে চাই আর কি, মানে ওটিটির জন্য সিরিজ, একটা ফিল্ম তো যেহেতু হচ্ছে মিনিস্ট্রি অফ লাভে, সো এরপরে ওটিটির জন্য হয়তো একটা ওয়েব সিরিজের কাজ করব। 2026-এ গিয়ে আবার পরবর্তী ছবির কাজ শুরু করতে চাই আর কি। ওকে, আপনার কাছ থেকে কিন্তু আমরা জার্নিটা শুনেছি যে জার্নালিস্ট শঙ্খ দাশগুপ্ত কিভাবে বড় পর্দার নির্মাতা হয়ে উঠলেন। এই জার্নিতে যারা আপনার নিয়মিত দর্শক আছেন, দর্শকরা তো এখন খুব সহজেই তাদের ভালো লাগা মন্দ লাগা নির্মাতাকে জানাতে পারেন সোশ্যাল মিডিয়ার। তো সব থেকে কোন ফিডব্যাকটা আপনাকে খুব সুন্দর অনুভূতি দিয়েছে, বা থাকে না যে আমি এই ফিডব্যাকটা পেয়েছি, সেটা অবসর সময় বা কোনো সময় মনে হলে আমার ঠোঁটের কোনো একটা হাসি আসে বা আমার ভালো লাগে, একটা ফিল গুড ফ্যাক্টর কাজ করে? এমনিতে তো গুটির পর আমি যেমন বলিতে দেয়ার ওয়াজ মিক্সড ফিডব্যাক। ওকে, অনেক মানুষ এটা পছন্দ করেনি, অনেক মানুষ পছন্দ করেছে। গুটিতে ইট ওয়াজ লাইক কোয়াইট অ্যামেজিং আর কি, খুবই অ্যামেজিং রেসপন্স অ্যান্ড অল। ফিল্মের ক্ষেত্রে আসলে এখনো অডিয়েন্সরা খুবই ভালো বলছে সব কিছু, বাট দ্য বেস্ট ফিলিং ওয়াজ আমাদের প্রথম দিন প্রথম শোতে অনেকে ছবিটা যখন দেখেছে, তারপরে উই গট অ্যান স্ট্যান্ডিং ওভেশন ফ্রম দেম আর কি। সো ওইটা এখন পর্যন্ত আমার সবচেয়ে ভালো ফিলিং আর কি, যে বিকজ ওই স্ক্রিনিংয়ে অনেক ফিল্ম মেকাররা ছিলেন, অনেক পরিচিত মানুষজন ছিলেন, যেটা আমাদের 20 তারিখে রিলিজের ফার্স্ট ডে ফার্স্ট শো বসুন্ধরাতে। সো এবং অনেক ক্রিটিকরাও ছিলেন আর কি। সো ওরা যখন স্ট্যান্ডিং ওভেশনটা দিল, তখন ওইটা টিল নাও আমার সবচেয়ে ভালো ফিলিং। এইটা ছাড়া আরেকটা ভালো ফিলিং ছিল আমার কায়রোতে। সো কায়রোতে একটু বলি আমি ঘটনাটা। সো আমাদের যে জুরি প্রেসিডেন্ট ছিল, ওনার নাম হচ্ছে দানিস তানোভিচ। উনি একজন অস্কার উইনিং ফিল্ম মেকার। সো ওনার জীবনের প্রথম ছবিতেই উনি অস্কার পায় আর কি। তো আমি হচ্ছে ওনার একটা সেশন অ্যাটেন্ড করতে যাই। তো ওই সেশনের মাঝখানে উনি ফিল্ম নিয়ে কথা বলছিল, যে উনি রিসেন্টলি একটা বাংলাদেশি ফিল্ম দেখেছে এবং বাংলাদেশি ফিল্মটা ইটস ভেরি লাউড, এবং উনি একটা জাপানিজ ফিল্ম দেখেছে, ওই জাপানিজ ফিল্মটা ভেরি কোয়াইট। So and he liked both the film because Bangladesh is very loud, so a film that will go from Bangladesh will eventually be loud. So এইটা আমাকে একটু টনক নড়ায়, যেমন মনে হচ্ছিল যে he was talking about our film, but আমি শিওর ছিলাম না, বিকজ অন্য ফিল্মও তো দেখতে পারে, বাংলাদেশের অন্য যে কোনো ফিল্ম দেখতে পারে। এরপর যখন শেষ হয়ে গেল সেশনটা, তারপর আমি দৌড়ে গিয়ে ওনাকে বলি যে ক্যান আই টেক আ পিকচার উইথ ইউ। তো উনি বললেন হ্যাঁ শিওর শিওর। তো তারপরে আমি ওনাকে বলছিলাম যে আই এম আ ফিল্ম মেকার ফ্রম বাংলাদেশ। সো বলো নাইস। তো তারপর উনি আমাদেরকে তাকায় বললো যে হ্যাভ ইউ সিন দ্য ফিল্ম দ্যাট ইজ পার্টিসিপেটিং ফ্রম বাংলাদেশ? তো আমি বললাম যে আই এম দ্যাট মেকার। তো তখন উনি আমার দিকে তাকাইলো, তাকায় অনেকক্ষণ তাকায় আছে, তাকায় থেকে বললো যে বয় ইউ লুক লাইক আ সানশাইন, বাট ওয়াই ইউর ফিল্ম ইজ সো স্যাড, সো ফুল অফ পেইন। তো আমি বললাম যে সাচ ইজ লাইফ আর কি। তো তারপরে উনি বললো যে ইউ শুড হ্যাভ কেপ্ট সাম হোপ। আমি বললাম যে আই কেপ দ্যাট ফর মাই নেক্সট ওয়ান। ওকে, আমি ওনাকে বলছিলাম যে লাস্টের পার্টে একটু মানে ব্রিদিং স্পেস ছিল, ওইটুকু না দিলে তারপরে ওনার সাথে কনভারসেশন হচ্ছিল, তো উনি অনেক কিছু বলছিল। তো পরে আমাকে বললো যে আই রিমাইন্ড হিম অফ মানে ওয়ান অফ হিজ ফ্রেন্ড আর কি। তো আমি বললাম যে হু ইজ ইউর ফ্রেন্ড? তো বললো যে ইউ রিমাইন্ড মি অফ মাই ফ্রেন্ড ইনারিতু. He was just like you at your age. So that is the best compliment that I have ever received as a filmmaker till now. আমি আরো একটা পার্টিকুলার এক্সপেরিয়েন্সের কথা শুনতে চাইবো। আশা করি যে আপনি আমাকে আশাহত করবেন না, কোনো অ্যাবস্ট্রাক্ট উত্তর দেবেন না। No, I try to be as open as possible. মেকআপ রুমে শাহজাহান সম্রাট আমাকে বলছিলেন যে আপনাদের এই শোটার নাম রূপকথার রাত কেন? হ্যাঁ। সো আই ডিসক্রাইবড যে আমরা এমন মানুষদেরকে আমন্ত্রণ জানাই যে যাদের জীবনের গল্পগুলো রূপকথার গল্পকে হার মানায়। সো একজন ডিরেক্টর হয়ে ওঠা বা একজন অ্যাক্টর হয়ে ওঠাও আমাদের যে পারিপার্শ্বিকতা সেখানে খুব সহজ না। আপনি আপনার জার্নিতে বলছিলেন যে একটা ফেজে গিয়ে আপনিও ডিপ্রেসড ছিলেন। সো এখন যেহেতু শঙ্খ দাশগুপ্ত, লাইট, হোপ, এটা কিন্তু নতুন যারা ফিল্ম মেকিংয়ে আসতে চায় তাদের কাছে অবশ্যই একটা হোপ। তো সেই জায়গা থেকে আপনার খুব এক্সট্রিম একটা ডিপ্রেশনের পার্টিকুলার কোনো ঘটনা যেটা এখন ইয়াংরা হয়তো ফেস করছে মেকিংয়ে গিয়ে, কিন্তু যে দেয়ার ইজ আ হোপ, ইয়েস
শঙ্খ দাশগুপ্ত এই ফেজের মধ্যে দিয়ে গিয়েছেন অ্যান্ড তিনি শঙ্খ দাশগুপ্ত হয়েছেন। এরকম খুব একটা ডিপ্রেসড মোমেন্ট, সেই সময় ডিপ্রেসড মোমেন্টের আগে আমি বলতে চাই টু দ্য ইয়াং ফিল্ম মেকার, সেটা হচ্ছে যে ইউ হ্যাভ টু লার্ন টু অ্যাকসেপ্ট ফেইলিয়ার বিকজ এবং আমি ইন্ডাস্ট্রির স্টেক হোল্ডারদেরকেও বলবো যে ইউ হ্যাভ টু লেট পিপল বি ফেইলড আর কি, মানে যতক্ষণ না পর্যন্ত আপনি ফেইল না করবেন ইউ উইল নট এনজয় দ্য টেস্ট অফ সাকসেস। সো এবং আমার জায়গা থেকে মানে থাকে না যে ওরকম ডাউনার অনেক সিচুয়েশনস আছে, বাট সবচেয়ে বড় আমি যেটা যদি গ্রসলি বলি সেটা হচ্ছে যে আই ওয়াজ নট লাইক দ্যাট accepted to many people just because of my failure. So সেটা আমি আমার অনেক কাছের মানুষকে আমি দেখেছি যে থাকে না যে টু ইগনোর মি, আমি আমার অনেক বন্ধু বান্ধবদেরকে দেখেছি টু ইগনোর মি অ্যান্ড অল, বাট মাই ফ্যামিলি স্টিক টু মাই ভিশন, মাই ড্রিম, মাই প্যারেন্টস সাপোর্টেড মি আ লট। সো ওই জায়গা থেকে নাও আই সি পিপল মানে যারা তখন অনেক ইগনোর করেছে, নাও দে আর লাইকিং মি, দে আর লাইকিং মাই কোম্পানি অর এভরিথিং দ্যাট ইজ হ্যাপেনিং অ্যারাউন্ড মি। সো ওইটা ওয়াজ ভেরি পেইনফুল যে যখন আসলে যারা অনেক কাছের দে আর নট সাপোর্টিং দ্য ওয়ে দ্যাট ইট শুড বি আর কি। সো এটা ইটস ভেরি ডিপ্রেসিং, বাট দেন অ্যাগেইন আই অলওয়েজ নিউ দ্যাট there is a light at the end of the tunnel, so it's fine. You proved it. এবং সুন্দর এক্সপেরিয়েন্সগুলোও শুনেছি। শেষের দিকে যেহেতু আছে আপনার কাছ থেকে এরকম সুন্দর কোনো ঘটনা শুনতে চাই, যে বলছিলাম না যে এখন তো দর্শকরা খুব সহজে রিয়াকশনটা জানাতে পারেন, সোশ্যাল মিডিয়ায় হোক বা সরাসরি হোক, দর্শকদের কাছ থেকে সবথেকে সুন্দর কি ফিডব্যাক পেয়েছেন, কোন কাজে, কিভাবে? ওইটা আমার ডায়েরিতে আমি লিখে রেখেছিলাম। এটা ঘটেছিল লালমোরগের ঝুটিতে। সিনেমা হল থেকে বের হওয়ার পরে প্রথম ডে মানে যেদিন আমাদের সিনেমাটা রিলিজ হলো সেদিন সন্ধ্যাবেলা 7টা শোয়ের পর আমার বন্ধুর মেয়ে, ওর বয়স তখন 9 কি 10। আপনি লালমোরগের ঝুটি দেখেছেন? দেখে থাকলে দেখবেন যে ওটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা ফিল ছিল সিনেমাটার মধ্যে। তো ওই বাচ্চাটা পুরো সিনেমা দেখার পরে বলল বের হয়ে যে, আঙ্কেল তুমি তো আমাকে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনেমা দেখাবা বললা, কিন্তু তুমি যখন ঢোকো মানে এন্ট্রি নাও তখন ওটা রঙিন হয়ে যায় কেন? ওটা আমার কাছে সবচাইতে মজার একটা কোয়েশ্চেন। আমি অনেক পরে এখনও আমি বারবার ওই বাচ্চাটার ওই কোয়েশ্চেনটা যে তুমি আসলে ওটা রঙিন হয় কেন, রঙিন করে তুমি আসলে রঙিন করে কেন? তো ওর মা পরে ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করেছে, আমি বলেছি যে আমি যা বোঝার বুঝেছি। আরেকটা কমেন্ট আমার এই প্রিয় মালতীর ক্ষেত্রে আমি পেয়েছি, সেটাও অসাধারণ। মানে আমাকে যে বন্ধু হিসেবে আর চাইনি জীবনে কখনো আর কোনো দিন, সে আমাকে ফোন করেছে এবং আমাকে সে সরি হয়েছে। ক্রেডিট গোস টু দাদা যে আমার জীবনে দুটা খুব চমৎকার কমেন্ট আমি আমার কাজের মধ্যে দিয়ে। আসলে আমাদের প্রাপ্তিটা কোথায় আমি জানি না, স্ট্যান্ডিং ওভেশন বা অ্যাওয়ার্ড। সবচেয়ে বড় অ্যাওয়ার্ড তো যখন একজন আপনার সিনেমা বা আপনার কাজটি দেখে বলবে যে আপনাকে ভালো লেগেছে বা আপনি ভালো করেছেন, ওইটা আমাকে ইন্সপায়ার্ড করে। আমাকে আর কোনো কিছু আমাকে ইন্সপায়ার করে না, এবং আমাকে ভেঙেও দেয় একইভাবে। আমাকে যখন আমার কোনো কাজের ক্ষেত্রে বলে যে এই কাজটি ভালো হয়নি, তো ওইটা ট্রমার থেকে বের হইতে আমার লম্বা সময় লাগে। এই জন্য যে কোনো সিনেমা রিলিজ হওয়ার আগে এবং রিলিজ হওয়ার পরে এই মধ্যবর্তী সময়টুকু ভালো ভালো স্মৃতি নিয়ে থাকি, নির্ভর হওয়ার পর্যন্ত অপেক্ষা করি। নির্ভর হয়ে যাওয়ার পরে মনে হয় যে মুক্ত। আরো অনেক অনেক ভালো অভিজ্ঞতা আসুক জীবনে, এমন প্রত্যাশায় রইবে। সময়টা একদম শেষ হয়ে গেছে, আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। খুব ভালো থাকবেন, আরো নতুন নতুন কাজ আসুক আর আমরা আরো মুগ্ধ হতে চাই। আপনিও ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রূপকথার রাত। আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং সিনেমা হলে চলছি প্রিয় মালতী। সবাই বড় পর্দায় এই এক্সপিরিয়েন্সটা মিস করবেন না, প্রিয় মালতী দেখবেন। আজকের মতো আমি রুহানি সালসাবিল লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি। আগামী সপ্তাহে আবার দেখা হবে। খুব ভালো থাকুন, শুভরাত্রি।